হুম, আপনাদের গ্রামার ক্লাসগুলো আমি দিব। ক্লাস হচ্ছে অনেকগুলা দিতে চাই, তো ক্লাস তো আসলে অল্প নিলে হয় না। এই জন্য দেখেন 6 দিন করে ক্লাস নিচ্ছি। তারপরেও যেন মনে হইতেছে যে এত ক্লাস নেওয়ার মানে প্রতিদিন আপনাদের ক্লাস, আপনাদের গ্যাপই নেই, ছুটিই নেই। তারপরেও মনে হইতেছে কিছুই শেষ করতে পারতেছি না। দেখেন আসলে আইটেম অনেক। এই জন্য আপনাদের 40 দিনে শেষ করার জন্য আপনাদের বুঝতে পারেন আমার ক্লাস নিতে হবে মিনিমাম 32 থেকে 33টা, 35টা ক্লাস নিতে হবে। 35টা ক্লাস নিতে নিলে তো 35 দিন অ্যাটলিস্ট তো ক্লাস নিতে হবে। তার জন্য আপনারা একটু ওয়েট করেন, সব একসাথে তো আসলে করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। ঠিক আছে, কারণ যে ক্লাসে যেটা পড়াবো এটা যদি না বোঝেন তাহলে তো পড়ায় লাভ নাই, একটু ভালো করে বোঝানো দরকার। তার জন্য একটু আপনারা মানে একটু ওয়েট করেন। মানে সব আইটেমই শেষ করবো আমরা, তো একটা আইটেমও বাদ থাকবে না। ওকে, আজকে আমরা লিড রিডিং এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক আচ্ছা আমরা। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। গ্যাপ নিয়ে পড়ালে কি অসুবিধা? মানে ধরেন একদিন 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 পর পর করে পড়ালে কি অসুবিধা? না, একদিন পর পর পড়াইলে ওই 3 মাস লেগে যাবে যে কোর্সটা শেষ করতে। আপনার কি, আপনার পরীক্ষা কতদিন পরে? না, আমি আসলে ওইভাবে এখনো ইয়ে করি নাই। তাহলে আপনি এই ব্যাচটা শেষ করার পরে, অথবা আপনি যদি চান যে হচ্ছে জি। এরপর আরেকটা ব্যাচে দরকার, এখানে আপনি হচ্ছে শুধু রিডিং এর ক্লাসগুলো করেন। করার পরে আপনি রিডিং আর হচ্ছে ধরেন রাইটিংটা এই বেজে করেন, করার পরে অন্য বেজে আপনি হচ্ছে লিসেনিং আর স্পিকিংটা করেন। তাহলে আপনার আমি অন্য বেজ আরেকটা দিব, আরেকটা নতুন বেজ আসবে ঈদের পরে। ওই বেজটাতে আপনাকে আবার শিফট করে দিব আমি। তখন কি হবে, আপনি ঈদের পরে ওই বেজে আপনি স্পিকিংটা করলেন। তাহলে আপনার প্রেশারটা হবে না, ঠিক আছে, যদি আপনার হাতে সময় থাকে। জি, বুঝছেন? আমার সময় আছে, মানে আমি আসলে এত আসলে পর পর ক্লাসে আচ্ছা ঠিক ইয়ে আছে, করতে পারবো। তাহলে আপনি প্রতিদিন লাইভ করার দরকার নেই, শুধু আমার ক্লাসগুলোতে আপনি জয়েন করবেন, ঠিক আছে। ঠিক আমি আছে। একদিন, হ্যাঁ, আমি যে ক্লাসগুলো নিবো সেগুলোতে জয়েন করবেন শুধু, ওকে। তাহলে আসি, আজকে আমরা যেটা পড়বো রিডিং এ সেটা হচ্ছে ক্যামব্রিজ 16। সবাই একটু বের করেন ক্যামব্রিজ 16। ক্যামব্রিজ 16 আমরা টেস্ট 3 এর একটা প্যাসেজ, মানে টেস্ট 2 নাইলে 3 এরকম একটা করবো আমরা আজকে। আর প্যাসেজ 3 আমরা যেটা করবো সেটা হচ্ছে প্যাসেজ 3, ঠিক আছে। ওকে, এই যে বের হয়ে গেছে, এইটা আমি অলরেডি আজকে দিনের বেলা পড়াইছি, তো এই জন্য আপনাদের এখন পড়াবো। ঠিক আছে, দুপুর 2টার ব্যাচে এটা পড়াইছি আজকে। তো দুপুর 2টার ব্যাচে যা পড়ে আপনাদেরও তাই পড়ে, এই জন্য আপনারা যদি কেউ 2টার ব্যাচে শিফট হতে চান হতে পারবেন, সমস্যা না, কারণ একই জিনিস পড়ানো হয়। ওইটাই সকালে পড়ে আর আপনাদের বিকালে পড়ে একই জিনিস। ওকে, এখন আসেন যে ভাইয়া, এইখানে যে কত জিনিসটা। পেজ? হুম, এটার হচ্ছে পেজ নাম্বারটা হচ্ছে 71 পেজ। 71 পেজ। প্রশ্নটা হচ্ছে এটা, প্লান্ট থার্মোমিটার, এটা হচ্ছে আমাদের প্যাসেজের নাম, প্লান্ট থার্মোমিটার, রিডিং প্যাসেজ 3। আমরা আজকে এটা শুধুমাত্র একটা আইটেম করব না, দুইটা আইটেম আমরা সলভ করবো। একটা হচ্ছে এই যে ফাইন্ডিং ইনফরমেশন, এইটা আমরা করব। সাথে হচ্ছে আমরা করব এইখানে একটা গ্যাপ ফিল আছে, বা এটা সামারি না, এটা গ্যাপ ফিল, বা কমপ্লিট দ্য সেন্টেন্স, এই আইটেমটা করব। এই দুইটা আইটেম একসাথে করব। আমাদের আজকে প্রথম, মানে আমি আপনাদের লং ক্লাসের মধ্যে আজকে প্রথম ক্লাস দেখে আমি এই আইটেমটা করব না। না হলে এই আইটেমটাও করতাম, মানে টু ফার্স্টটাও করতাম, তিনটা একসাথেই করতাম। তিনটা একসাথে করলে সময় একটু বেশি লাগবে। আজকে আজকে নেক্সট দিন থেকে আমরা 3টা টপিক করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আপাতত দুইটা করি, মানে দুইটা দিয়ে শুরু করি। যদি সময় থাকে তাহলে এটাও করবো। যদি সময় আজকে ক্লাসের শেষে পাই তাহলে এটা করবো, আর যদি না পাই তাহলে এই দুইটা করবো শুধু। ওকে, সবাই একটু প্যাসেজটা, মানে প্যাসেজটার পেজ নাম্বার, আচ্ছা, ক্যামব্রিজের পেজ নাম্বারটা একটু বের করেন সবাই। এটা হচ্ছে ক্যামব্রিজ 16, পেজ নাম্বার হচ্ছে 71। সবাই একটু বের করেন, সবাই বইটা রাখেন সামনে। ওকে, আমার এখানে আজকে ঝড় হচ্ছে, ইলেকট্রিসিটি যাচ্ছে আর আসছে, এরকম একটা অবস্থা। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 33 নম্বর কোশ্চেন থেকে শুরু হয়েছে আমাদের হচ্ছে ফাইন্ডিং ইনফরমেশন, বা এটাকে বলি আমরা হচ্ছে আই থিঙ্ক আপনার এখানে লেখাই আছে যে ফলোইং ইনফরমেশন, এটা ফাইন্ডিং ইনফরমেশন বলি, অনেক সময় আমরা ইনফরমেশন ম্যাচিং বলি, অনেক সময় আমরা এটাকে বলি আচ্ছা আই থিঙ্ক এটার আরো কয়েকটা নাম আছে। ঠিক আছে, প্যারাগ্রাফ ম্যাচিং বলি, এরকম বিভিন্ন নাম আছে। তো আপনারা কি করবেন, এইটা যেটাই নামে আসুক না কেন ভাই, এটা হচ্ছে একটা ইনফরমেশন ম্যাচিং। তার মানে হচ্ছে এখানে আপনার প্রশ্নগুলোর মধ্যে একটা করে ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনটা প্যাসেজের কোন প্যারার সাথে মিলে সেটা আপনাকে মিলাইতে হবে। যে প্যাসেজের থেকে এইস পর্যন্ত ধরেন অনেকগুলা প্যারা আছে, যেরকম এখানে এই দেখেন এইস পর্যন্ত মোট হচ্ছে প্যারা আছে, কোন প্যারার সাথে কোন লাইনটা মেলে, মানে ধরেন এখানে যে একটা লাইন বলছে এই লাইনটা কোন প্যারার সাথে মেলে, বা কোন প্যারাতে এই লাইনের ইনফরমেশনটা আছে, সেটাই আমাকে মিলাইতে হবে। এই হচ্ছে আমার লজিক। এখন আসেন এইটা আমরা সলভ করব। করার জন্য সবার আগে আমাদের নিয়মটা শিখতে হবে যে এই ইনফরমেশন ম্যাচিং সলভের নিয়মটা আসলে কি, এটা প্যাসেজ 2 থাকুক বা 3 থাকুক। আমি প্রথম ক্লাসে কেন প্যাসেজ 3 নিয়ে শুরু করছি, আমি আপনাদের প্যাসেজ 3 উপরে বেশি পড়াবো, কারণ প্যাসেজ 3 যে পারবে সে প্যাসেজ 2 অটো পারবে, কারণ প্যাসেজ 2 আর 3 এর মধ্যে আইটেমগুলো সিমিলার। আপনারা প্যাসেজ 2 যে আইটেমগুলো আছে এবং প্যাসেজ 3 যে আইটেমগুলো আছে এর মধ্যে কিন্তু আসলে আহামরি কোনো ডিফারেন্স নেই। বুঝছেন? আইটেমে কিন্তু ডিফারেন্স নেই, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র ভোকাবুলারিতে। প্যাসেজ 2 এর ভোকাবুলারি গুলো ইজি, আর প্যাসেজ 3 এর ভোকাবুলারি গুলো কঠিন। মানে প্যাসেজ 3টা বলা হয় এই জন্যই আসলে কঠিন।
সতেরো তারিখ। আর এইটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে বেসিক ডিফারেন্সটা সবাই বুঝছি আমরা। প্যাসেজ 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স, আর একটু ডিফারেন্স আছে। প্যাসেজ 2 এর ক্ষেত্রে প্যাসেজ গুলো থাকে ইন জেনারেল, এবং প্যাসেজ 3 টা থাকে সাইন্টিফিক রিসার্চ। মানে প্যাসেজ 3 এর প্যাসেজ গুলো থাকে একটু রিসার্চের আইটেম গুলো থাকে, যেরকম বিভিন্ন বায়োলজিক্যাল রিসার্চ, সাইকোলজিক্যাল রিসার্চ, বিভিন্ন ধরনের আর্কিওলজিক্যাল রিসার্চ। এই রিসার্চ রিলেটেড যে প্যাসেজ গুলো সেগুলো থাকে প্যাসেজ 3 তে। মানে প্যাসেজ 3 টা হয় সাইন্টিফিক টাইপের। এই জন্য আপনারা প্যাসেজ 3 টা করতে গিয়ে আমাদের অনেক ওয়ার্ড, অনেক ভোকাবুলারি আমাদের আননোন থাকে, অনেক টার্ম। এই জন্য আপনাদেরকে প্যাসেজ 3 টা আমাদের কাছে কঠিন মনে হয়। তাছাড়া আইটেম কিন্তু সিমিলার। এই দেখেন, এই আইটেমটা কিন্তু প্যাসেজ 2 তেও আসে, 3 তেও আসে। তো আমি এই জন্য আপনাদেরকে 3 করাবো, একটু কঠিন জিনিস করাবো, যেন আপনাদের সহজ জিনিসটা আপনাদের খুব ইজিলি আপনারা ক্যাচ করতে পারেন। ওকে, আমরা এটা সলভ করার প্রথমে নিয়মগুলো শিখবো। আমি এখন বের করবো নিয়মের পিডিএফটা, যে এখানে হচ্ছে আমার সকল টিপস এন্ড ট্রিক্স গুলো আছে। তো সেগুলো আমি একটু ডিটেলস আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে। আপনাদের কাছে এই পিডিএফটা আছে, আমি যেটা এখন শেয়ার করব, এটা আপনাদের কাছে আছে। ঠিক আছে, এই পিডিএফটা থেকে আমি কিছু জিনিস আর আমি আলাদা করে বুঝাই, এখানে বুঝাই দিব, দেন হচ্ছে আলাদা করে কিছু জিনিস আমি যদি লিখে দিই, সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। প্রথমে আসেন, এই ফাইন্ডিং ইনফরমেশন বের করার জন্য আপনার 3টা টিপস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যেই 3টা টিপস হচ্ছে প্রশ্নর ক্ষেত্রে খাটাবেন। প্রশ্নের জন্য 3টা টিপস হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্নর ক্ষেত্রে। এই প্রশ্নের জন্য 3টা টিপস আছে। এই 3টা টিপস প্রশ্নের জন্য কি কি সেটা আমি একটু বলি। 1 নাম্বার, আপনি যখন প্রশ্নটা পড়বেন, সাউন্ড কমায় দিন। আপনি যখন প্রশ্নগুলো পড়বেন তখন প্রশ্নের ক্ষেত্রে আপনি হচ্ছে 3টা কাজ করবেন। 1 নাম্বার যে প্রশ্নটার ক্ষেত্রে কাজ করবেন সেটা হচ্ছে, প্রশ্ন থেকে আপনি কি করবেন, কিওয়ার্ড দেখবেন। অলওয়েজ প্রশ্নগুলো থেকে কিওয়ার্ড দেখাবেন। আমরা একটু আগে যেরকম 33 34 এরকম প্রশ্নগুলো দেখছিলাম না, ওই প্রশ্নগুলো থেকে আপনি প্রথমে কি করবেন, কিওয়ার্ড দেখবেন। কথাটা একটু খাতার মধ্যে চাইলে লিখতে পারেন, প্রশ্নগুলো থেকে কিওয়ার্ড দেখাবো। 2 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে প্রশ্নর বাংলা মিনিং করব। প্রশ্নের কি করব, বাংলা মিনিং। প্রশ্নর যদি আপনি বাংলা মিনিং না করতে পারেন তাহলে কিন্তু উত্তর কখনোই বের করতে পারবেন না। তাহলে আপনার প্রথম কাজ কি, প্রশ্নর কিওয়ার্ড তাকাবেন। 2 নাম্বার কাজ, প্রশ্নের বাংলা মিনিং করবেন। আর 3 নাম্বার কাজটা হচ্ছে, প্রশ্ন যদি নেগেটিভ থাকে তাহলে পাশে একটা মাইনাস সাইন দিবেন। ধরেন প্রশ্নটা নেগেটিভ আছে, নেগেটিভ, তাহলে আপনি কি করবেন, পাশে একটা মাইনাস সাইন দিবেন। এই 3টা জিনিস একটু লেখেন খাতার মধ্যে প্রথমে, বা বই থাকলে বইয়ের মধ্যেই লেখেন, বা পাশে যে পেজ আছে কোনো একটা পেজ থাকলে লেখেন ওখানে। প্রতিটা প্রশ্ন থেকে কিওয়ার্ড দাগাবো, প্রশ্নটার বাংলা মিনিং করব। প্রশ্নটা যদি নেগেটিভ হয় তাহলে পাশে একটা মাইনাস সাইন দিব। এই 3টা কাজ আমরা কি করব, প্রশ্ন থেকে করব। এই 3টা কাজ এট এ টাইম প্রশ্ন থেকে আপনি করবেন। এটা লেখা শেষ হলে আমাকে একটু বলবেন, সবাই লেখা শেষ? লেখা শেষ হলে বলবেন। প্রশ্নর কিওয়ার্ড দাগাবো, প্রশ্নর বাংলা মিনিং করব, আর প্রশ্ন থেকে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে সেটা আমরা পাশে মাইনাস সাইন দেব। প্রশ্নে এই 3টা কাজ করবেন। বুঝছেন? সবাই লেখা শেষ? জি ভাইয়া, শেষ হয়েছে। শেষ হয়ে গেলে একটু রেসপন্স করেন, সবাই লেখা শেষ হয়েছে কিনা। আচ্ছা, তো শেষ। তাহলে এখন আমরা যেটা করব, এই কিওয়ার্ড নিয়ে এখন আমাদের সকল টিপস, এই যত টিপস আছে এগুলো সব কিওয়ার্ডের টিপস। মানে এই যে কিওয়ার্ড, এইখানে আপনার ইনফরমেশন ম্যাচিং এর কিওয়ার্ড গুলা কাদেরকে নিব সেটা যদি আপনি না বোঝেন তাহলে এটার অ্যান্সার করতে পারবেন না। আপনার যেরকম, আপনাদের কিন্তু সবাই বলবে কিওয়ার্ড কিওয়ার্ড নিতে হয়, কিওয়ার্ড দাগাতে হয়। আচ্ছা, কিওয়ার্ড বলতে আসলে কারা? এখন কিওয়ার্ড কিন্তু আপনি গ্যাপ ফিলের ক্ষেত্রে জানেন যে কিওয়ার্ড বলতে হচ্ছে নাউন হয়, কিওয়ার্ড বলতে নেম হয়, কিওয়ার্ড বলতে নাম্বার হয়। কিন্তু ম্যাচিং এর ক্ষেত্রে কিওয়ার্ড বলতে আসলে সেগুলা না। ম্যাচিং এর কিওয়ার্ড হচ্ছে এই টিপস গুলা। টিপস 1, মেনশন দ্য স্পেশালিস্ট। যদি বলে কোনো প্রশ্নের মধ্যে মেনশন দ্য স্পেশালিস্ট, মেনশন দ্য সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট। প্রশ্নের মধ্যে বলে এক্সাম্পল, মেনশনের জায়গায় অনেক সময় এক্সাম্পল থাকে। এক্সাম্পল দা, এক্সাম্পল দা সায়েন্টিস্ট, এক্সাম্পল দা ইনসেক্ট, এক্সাম্পল দা ট্রিস। মানে এক্সাম্পল অফ সামথিং, এক্সাম্পল অফ সামথিং, অথবা এক্সাম্পল দা সামথিং, অথবা মেনশন দা সামথিং, অথবা মেনশন অফ সামথিং। এই কথাটা যদি প্রশ্নের মধ্যে থাকে ভাই, ওরে 100তে 100 কিওয়ার্ড নেবেন। ওরে ওই প্যাসেজের ওই উত্তর হবে, মানে ওর সিনোনিমটাই প্যাসেজের মধ্যে খুঁজবেন, কারণ ওই আপনাকে উত্তর দিবে। তাহলে কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? মেনশন দা সামথিং অথবা এক্সাম্পল অফ সামথিং যদি থাকে তাহলে কি করবেন, এরে প্যাসেজে খুঁজবেন। কথা ক্লিয়ার নাকি বলেন? হ্যাঁ, আরেকবার জি। একটু বলেন। বললাম মেনশন অফ সামথিং অথবা এক্সাম্পল অফ সামথিং, যেরকম এক্সাম্পল অফ রহিম। মেনশন অফ এক্সাম মানে মেনশন অফ ইনসেক্টস, ধরেন এক্সাম্পল অফ ইনসেক্টস।
ঠিক আছে, এক্সাম্পল অফ সায়েন্টিস্ট, এক্সাম্পল অফ ট্রিজ, এই শব্দগুলো যদি থাকে, এক্সাম্পল অথবা মেনশন অফ সামথিং, যে কোনো কিছু, তাহলে এই অংশটারে কিওয়ার্ড দাগাবেন। যেরকম প্রশ্নের ক্ষেত্রে আমি যাই আপনাদের, এই যেখানে দেখেন, এই যে প্রশ্নের মধ্যে এখানে আছে দেখেন মেনশন অফ স্পেশালিস্ট, তার মানে এটা কিওয়ার্ড দাগাবো। যদি এটা না থাকে, যদি এক্সাম্পল অফ থাকতো, এক্সাম্পল অফ ইনসেক্ট, তাহলে ওরা কিওয়ার্ড দাগাইতাম। ঠিক আছে, বুঝছেন সবাই? যেরকম এর আগেটাই যাই আমরা, আরো একটা প্যাসেজে যাই, এই যে দেখেন, এই যে এখানে ইনফরমেশন মেসেজ আছে, এই যে এই দেখেন এক্সাম্পল অফ আইটেম, তাহলে ওরে কিওয়ার্ড দাগাবো। যেরকম এক্সপ্লেনেশন ফর উইপন্স, ওরে কিওয়ার্ড দাগাবো। মানে হচ্ছে কোনো কিছুর যদি একবার স্পষ্ট করে বলে দেয়, যেরকম এখানে বলছে এক্সপ্লেনেশন অফ ওয়াই লেস ফুড, তাহলে এক্সপ্লেনেশন অফ ওয়াই লেস ফুড, এটা হচ্ছে কিওয়ার্ড। মানে আপনাকে কিওয়ার্ড এইটাকে নিতে হবে যেটা স্পষ্ট করে বলে দিবে। যেরকম মেনশন অফ সামথিং, এক্সাম্পল অফ সামথিং, এগুলো থাকলে এগুলো 100 কি হবে? কিওয়ার্ড হবে। সবাই বুঝছেন তো? বুঝছেন নাকি? বুঝাইতে পারছি তো? এইখানকার কিওয়ার্ড যদি জি জি ভাইয়া। ভাইয়া। সিলেক্ট করতে ভুল করেন তাহলে কিন্তু বিশাল সমস্যা, সময় অনেক লাগবে, অ্যান্সার মেলে না, সময় মেলে না। এর কারণে হচ্ছে আপনারা প্রশ্নটাকে সিনক্রোনাইজ করতে পারেন না, প্রশ্নটাকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স আনতে পারেন না, প্রশ্নটাকে মনে রাখতে পারেন না। কিন্তু আপনি যখন এই মেনশন অফ স্পেশালিস্ট গুলো টার্গেট করুন, এগুলো কিন্তু মনে রাখতে পারবেন মাথায়। এখন আসেন রেফারেন্স। এই রেফারেন্স যুক্ত প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি আসে। যেরকম আপনারা এই দেখেন কোশ্চেন গুলো, এই দেখেন রেফারেন্স, রেফারেন্স দেখতে পাচ্ছেন? তারপরে হচ্ছে এইখানে আসেন পেসেস 3 যেটা করবো আজকে, এখানে দেখেন, এখানে দেখেন রেফারেন্স, এখানেও দেখেন প্রচুর রেফারেন্স, দেখছেন রেফারেন্স অনেকগুলো না? তার মানে রেফারেন্স যুক্ত প্রশ্ন কি প্রচুর পরিমাণে আছে না? কথা ঠিক আছে কেউ তো? দেখা যাচ্ছে সবকিছু ওকে? বুঝতে পারতেছেন তো? জি 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 ভাইয়া। আচ্ছা, এই রেফারেন্স যুক্ত প্রশ্ন কিন্তু প্রচুর আছে, তাহলে এই রেফারেন্স যুক্ত প্রশ্নকে কিভাবে কিওয়ার্ড দাগাবেন, বুঝবেন কিভাবে? এটার ট্রিক্সটা একটু দেখেন। রেফারেন্স শব্দের অর্থ হচ্ছে আচ্ছা, মেনশনিং সামথিং, মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে মেনশন করা। এখন আমরা জানি কোনো কিছুকে রেফারেন্সের পরে আমরা জানি হচ্ছে কি রিলেশন অফ, রিলেশন টু সামথিং, বা কার মধ্যে রিলেশন করা, অথবা কোনো একটা ইনফরমেশনের সোর্স দেওয়া, এটা হচ্ছে আমাদের মেনশন রেফারেন্সের কাজ। এখন আমার প্রশ্ন হচ্ছে, রেফারেন্স কি প্যাসেজে কখনো পাবো? পাবো না, কিন্তু রেফারেন্স যে কার রেফারেন্স, কোন ডাটার, সেই ডাটাটাকে প্যাসেজে খুঁজতে হবে, মানে রেফারেন্সটা কার সেটাকে প্যাসেজে খুঁজতে হবে। তার জন্য একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, যদি আপনার রেফারেন্স থাকে, রেফারেন্সের খেলা, এই যে রেফারেন্সের খেলা, যদি রেফারেন্সের পরে আপনার কি থাকে, রেফারেন্স যে আছে, এই যে রেফারেন্স শব্দটার পরে একটা প্রিপোজিশন দেখবেন আছে, টু অথবা ফর অথবা ফ্রম, যে কোনো একটা প্রিপোজিশন থাকে। এই প্রিপোজিশনের পরে যে অংশটা থাকে, প্রিপোজিশনের পরে যে অংশটা থাকে, পুরোটারই বাংলা মিনিং করবেন, বা এই প্রিপোজিশনের পরের যে ওয়ার্ডটা থাকে, এই ওয়ার্ডটার কে কিওয়ার্ড ধরবেন, 100 তাইলে উত্তর পাবেন। রেফারেন্সের পরে দেখবেন যে রেফারেন্সটা কার, সেটা কিন্তু একটা প্রিপোজিশনের পরে কোন একটা নাউনকে দিবে, যেরকম অফ, যেরকম এই যে বলছেন অফ, এই দেখেন অফ এর পরে যে নাউন, অফ থাকতে পারে, প্রিপোজিশন টু থাকতে পারে, ফর থাকতে পারে, মানে যে কোনো কিছু থাকতে পারে, এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছে শুধু অফ। এর পরে যে নাউনটা আছে, এই নাউনটাই প্যাসেজে খুঁজবেন, তাইলে 100 উত্তর পাবেন। এখন আসেন কিছু এক্সাম্পল দেখেন। এই দেখেন রেফারেন্সের পরে আছে পিপুল ট্র্যাডিশনালি মেকিং প্ল্যান, তার মানে এইটারে খুঁজবেন, পিপুল ট্র্যাডিশনালি মেকিং প্ল্যান। রেফারেন্সের পরে খুঁজবেন পটেনশিয়াল বেনিফিট, খুঁজবেন, পাবেন উত্তর। রেফারেন্সের পরে খুঁজবেন হোয়ার, হোয়ার কোথায়, এই হোয়ার কে খুঁজবেন। এই তিনটা জিনিস খোঁজেন ভাই, 100-তে 100 উত্তর পাওয়া যাবেন, 100-তে 100 উত্তর পাবেন। তাইলে আমার উত্তর কোন জায়গায় আছে এবং কোনটারে প্যাসেজ আমি খুঁজবো, সেইটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে আপনি উত্তর পাবেন না। আর এইটা বোঝার জন্য এত ট্রিক্স ফিক্স আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। দেখছেন পড়ানোর স্টাইলটা? আসল জায়গাতে আমি টাচ করলাম যে আপনারা মেইনলি প্যাসেজে আছেটা কি, কারে আপনারে খুঁজতে হবে প্যাসেজে। সবগুলো খুঁজে আপনি পাবেন না, পুরো বাংলা মিনিং আপনি প্যাসেজের সাথে মিলাইতে পারবেন না, কিন্তু আপনি একটা নির্দিষ্ট পয়েন্টকে প্যাসেজে খুঁজতে হবে, যে এই জিনিসটা আমার দরকার। ওই জিনিসটাকে আপনি বের করুন, যে কোনো রেফারেন্স যুক্ত কোশ্চেন্স, এই জিনিসটাকে খুঁজবেন, এটা আপনার মেইন কিওয়ার্ড। ওকে, বুঝছেন? রেফারেন্সের প্রশ্ন বুঝছেন, ফর এক্সাম্পলের প্রশ্নগুলো আগে পারলে পারবেন তো নাকি? কিওয়ার্ড নিতে পারবেন তো? কি বলেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। এবার আসেন আরেকটা করি। আরেকটা হচ্ছে আপনাদের আরেকটা ট্রিক্স হচ্ছে কমন ওয়ার্ড। এই যে কমন ওয়ার্ড কখনোই হচ্ছে কিওয়ার্ড নিব না, মানে হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো সচরাচর সবাই জানে। এমন একটা ওয়ার্ড ধরেন এখানে আছে, ধরেন হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড গুলো সবাই জানে, যেরকম ফ্রেন্ডস, এই ওয়ার্ডটা ধরেন প্রেজেন্ট আছে কোশ্চেন্স এ। এখন প্যাসেজে গিয়ে দেখলেন হচ্ছে ফ্রেন্ড শব্দটা প্রেজেন্ট আছে, তার মানে বুঝতে পারেন যে এখানে ভাই একটা ঘাবড়া আছে কিন্তু, মানে কিছুতে এখানে আছে ঝামেলা। নাহলে এত হুবহু কিন্তু ওরা মিলাই দিত না। আর কিওয়ার্ডের কিন্তু হুবহু মিললে উত্তর হওয়ার চান্সেস কম, হবে না এরকম না, কিন্তু চান্সেস কম।
সবসময় অ্যান্সার গুলা হয় কিওয়ার্ডের প্যারাফ্রেজিং ওয়ার্ডে, মানে সিনোনিমে হয় অ্যান্সার গুলা। ঠিক আছে, এই দেখেন কিওয়ার্ডের সিনোনিমে সবসময় অ্যান্সার গুলা হয়, তাই আপনারা কিওয়ার্ডের সিনোনিম মেলানোর চেষ্টা করবেন, কিওয়ার্ডের সিনোনিম মেলানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন টিপস নাম্বার 5। কিওয়ার্ড গুলো হুবহু মিলে গেলে উত্তর হবে না ভাই, এটা একটা ট্র্যাপ, মনে রাখেন। কিওয়ার্ড গুলো যদি হুবহু মিলে যায় একটা কিন্তু রিস্ক আছে, মনে রাখেন এখানে কিন্তু একটা রিস্ক। হ্যাঁ, একটা দুইটা ক্ষেত্রে কিন্তু উত্তর হয়, কিন্তু আপনার উত্তর না হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। অনেকে কিওয়ার্ড মিলায় মিলায় ধুমায় ধুমায় উত্তর করে ফেলে, দেখা যায় সব ভুল। আপনারা এই কিওয়ার্ড মিলে কখন উত্তর করবেন না, মানে কিওয়ার্ড গুলো যদি হুবহু মিলে যায় বুঝবেন ওখানে ভাই একটা ঘাবড়া আছে। ঠিক আছে, কিছু না কিছু একটা ঝামেলা আছে। দেখেন প্রশ্নগুলো আগে পড়বো, মানে প্রশ্নকে আগে ভালো মতো প্রেডিকশন করে নিব, প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস করে নিব। প্রশ্নে এক্সাম্পল ওয়ার্ড থাকলে প্যাসেজের উদাহরণের দিকে তাকাবো। এই যে আমি যেটা বলছিলাম এক্সাম্পল অফ ইনসেক্ট, যদি এক্সাম্পল অফ ইনসেক্ট বলে তাহলে ইনসেক্টের এক্সাম্পল খুঁজবো। এক্সাম্পল অফ রহিম বলে তাহলে রহিমের এক্সাম্পল খুঁজবো। এক্সাম্পল অফ ট্রিজ বলে তাহলে ট্রিজ এর এক্সাম্পল খুঁজবো, যে কোন কোন গাছের কথা বলছে প্যাসেজে। এই জন্য এই এক্সাম্পলের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পলের পরে দেখবেন যে কিছু একটা বলে দাও। এক বচন বহু বচন খেয়াল রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন আপনার একটা কোশ্চেন্স এর মধ্যে রেফারেন্সের পরে আপনাকে বললো রেফারেন্সের পরে ধরেন আপনাকে অথবা মেনশনের পরে আপনার একটা প্লুরাল বলছে, যেরকম এক্সাম্পল অফ আইটেমস, আইটেমসটা প্লুরাল, আইটেমস মানে এস আছে, তাহলে বুঝবেন ভাই প্যাসেজের মধ্যে একটা আইটেম না, মিনিমাম দুইটা বা তিনটা আইটেমের এক্সাম্পল দেবে, মিনিমাম দুইটা আইটেমের এক্সাম্পল দিবে, না হলে উত্তর না। যদি একটা আইটেমের এক্সাম্পল দেয় তাহলে উত্তর রং, এটা উত্তর হবে না। এক্সাম্পল প্রেজেন্ট, আইটেম একটা প্রেজেন্ট, তাহলে উত্তর রং হবে না। শুধুমাত্র যখন বহু বচনে থাকবে তখনই হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা ভুল করি, এক বচন বহু বচন না বোঝার জন্য আমার ভুল হয়ে যায়। দেখেন কিভাবে ভুল হয়, এইখানে দেখেন একটা প্লুরাল, এই যে এখানে প্লুরালটা মেনশন অফ স্পেশালিস্ট, এটা প্লুরাল, তার মানে এমন সায়েন্টিস্ট যে সায়েন্টিস্ট একজন সায়েন্টিস্ট না একাধিক সায়েন্টিস্টের কথা মেনশন করবে। আপনি যদি কোনো প্যাসেজে কোনো প্যারার মধ্যে একজন সায়েন্টিস্টের নাম পান তাহলে সেটা উত্তর না, যদি একাধিক সায়েন্টিস্টকে মেনশন করে কোনো জায়গায় সেটা হবে উত্তর। বুঝতে পারছেন? যদি এ পটেনশিয়াল বেনিফিটস বলতো, অনেকগুলা বেনিফিটস বলতো, তাহলে অনেকগুলা বেনিফিটস প্যাসেজে পাইতেন। আর এখানে বলছি একটা পটেনশিয়াল বেনিফিট, মানে একটা খুবই ভালো পটেনশিয়াল বেনিফিট বলবে একটা। তারপরে দেখেন এখানে বলছে পিপুল, এখানে দেখেন প্লান্স, প্লান্স এই যে প্লান্স, মেকিং প্ল্যান মানে বিভিন্ন প্ল্যানিং তৈরি করে মানুষ, তাহলে এটা প্লুরাল। ঠিক আছে, মেকিং প্ল্যানস তৈরি করতেছে, তাহলে এটা প্লান্টের বিহেভিয়ার, তাহলে এটা প্লুরাল ফর্মে আমি পাবো প্যাসেজে। এই সিঙ্গুলার প্লুরালটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল অফ সামথিং গুলা, এইগুলার ক্ষেত্রে। মানে আপনার অ্যান্সার কোন জায়গায় আপনি ভুল করতেছেন এই নিয়মগুলো জানেন না বলে ভুল করতেছেন, এই নিয়মগুলো জানেন না বলে অ্যান্সারের কাছে যাও অ্যান্সারটা আনতে পারতেছেন না। তাহলে আজকে আমি যে জাদুকরি বিদ্যা মানে কিছু নিয়ম শিখাইলাম এইগুলো যদি মনে রাখতে পারেন ভাই, আমার মনে হয় না আপনাদের কোনো কোশ্চেন দেখার পরে প্যাসেজে কেমন ধরনের জিনিস থাকবে সেইটাকে প্রেডিকশন করতে আপনি কোনোভাবে আর ভুল করবেন না। এখন দেখেন আমি কিভাবে প্রেডিকশন করি এইটা, এখন প্রশ্নকে ভাইয়া কিভাবে প্রেডিকশন, সিঙ্গুলার প্লুরালটা আরেকবার একটু বুঝালে ভালো ছিল। কোনটা? যে এক বচন বহু বচন পটেনশিয়াল বেনিফিট এটা। আমি আপনার কথাটা আরেকটু একটা কাজ করেন, আপনি একটু আবার একটু বলেন আমাকে, আমি বুঝতে পারিনি। আচ্ছা একটু মাইক্রোফোন অন করে শুধু আপনি বলুন। আচ্ছা হ্যাঁ, এই যে এক বচন বহু বচনের যে ব্যাপারটা বললেন ও ওইটা আচ্ছা আরেকটু বুঝতে পারছি, ক্লিয়ার করে আমি বুঝছিলাম যে বললাম বহু এই বচন দেখেন, বলে। হ্যাঁ মেনশন অফ স্পেশালিস্ট এটা প্লুরাল বহু বচন, তার মানে প্যাসেজে অনেকগুলা স্পেশালিস্টের নাম থাকবে, অথবা অনেকগুলা সায়েন্টিস্টের নাম থাকবে, অথবা অনেকগুলা সায়েন্টিস্টের কথা বলবে, একজনকে না একাধিক সায়েন্টিস্টের কথা বলবে, তার মানে এটা প্লুরাল। দেখেন এটা সিঙ্গুলার পটেনশিয়াল বেনিফিট, তার মানে এখানে একটা বেনিফিট নিয়ে কথা বলবে। এখানে বলছে পিপুল ট্র্যাডিশনালি মেকিং প্ল্যানস, অনেকগুলা প্ল্যানস মানে পিপুলরা যে প্ল্যান গুলা তৈরি করতো সেই প্ল্যানিং নিয়ে বলবে, অনেকগুলা হইতে পারে একাধিক হইতে পারে। ঠিক আছে, আমি এই জিনিসটা আপনাকে বুঝাই বলছি যে আপনি যদি প্যাসেজের মধ্যে এগুলো প্লুরাল থাকে তাহলে, সরি কোশ্চেন্স এর মধ্যে প্লুরাল থাকে, প্যাসেজে 100 ওরা প্লুরাল দিবে, কারণ ওরা টেন্সটা 100 ওরা ঠিক রাখবে, ওরা গ্রামারে 100 ঠিক রাখবে। এই জন্য ইনফরমেশন ম্যাচিংটা 100-100 মিলানো যায়, এটা একটাও ভুল হয় না। ভুল হওয়ার মতো কোশ্চেন্স একটাই আছে, সেটা হচ্ছে সামারি উইথ ক্লু। তাছাড়া আমার মনে হয় যে আইএলস রিডিং এর একটা আইটেমও আপনার ভুল হওয়ার চান্সেস নেই, মানে 38টা 39টা আরামসে মিলানো যায় যদি শুধুমাত্র আপনি প্রশ্নগুলোকে ঠিক মতো বুঝতে পারেন। ঠিক আছে, কারণ এই আইটেমের একটাও ভুল হওয়ার কোনো চান্সেস নেই, কারণ এগুলো সবাইকে স্পষ্টভাবে বোঝা যায়। আমি যেগুলো বলছি এই কথাগুলো ঠিক মতো মানেন,
দেখেন একটাও ভুল হবে না যদি ইউজ করতে ঠিক মতো পারেন। প্রথমে আসেন, এইখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, আমি প্রথমে দাগাবো কিওয়ার্ড মেনশন অফ স্পেশালিস্ট, কারণ আমি জানি এটাকে আমি দাগাতে হবে, আমি এটা অলরেডি লিখে রাখছি, লিখে দিছি, আপনাদেরকে বুঝাইছি যে হচ্ছে কাদেরকে কিওয়ার্ড আপনি দাগাবেন। তাহলে আমরা এখন কি করব, তিনটা কাজ আপনাদের প্রশ্নের উপরে বলছিলাম, একটা হচ্ছে কিওয়ার্ড গুলো দাগাবো, বাংলা মিনিং করব, আর 3 নাম্বারটা হচ্ছে নেগেটিভ থাকলে মাইনাস সাইন দিব। ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে কি আছে, মেনশন অফ স্পেশালিস্ট হু ক্যান মেক ইউজ অফ দ্য রিসার্চ ফাইন্ডিং। কিওয়ার্ড দেখাবো, একই সাথে তিনটা কাজ করব। মেনশন অফ স্পেশালিস্টের কথা বলছে, হু হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, আমরা জানি হু কারে রিপ্রেজেন্ট করে, তার আগের ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে, তাহলে আগের ওয়ার্ড হচ্ছে স্পেশালিস্টকে, স্পেশালিস্ট হচ্ছে পার্সন, তার মানে এখানে কোনো মানুষজনের কথা বলছে, তার জন্য এটা ব্যক্তিকে বুঝাইছে, তার জন্য এটা হু বসছে। হু ক্যান মেক ইউজ, যারা পারে তৈরি করতে, ইউজ ইউজ আমরা পাইছি, তাহলে মানে ওখানে অফ পাইছি, তাহলে আমরা ইউজের সাথে এইটা মিলায় পড়বো, তাহলে ইউজ মানে ব্যবহার, তাহলে কিসের ব্যবহার, রিসার্চ ফাইন্ডিং এর ব্যবহার, যারা তৈরি করতে পারে রিসার্চ ফাইন্ডিং এর ব্যবহার, এরকম কিছু স্পেশালিস্টদেরকে আমাদের প্যাসেজে খুঁজতে হবে। তাহলে আমি এখানে কিওয়ার্ড দেখাবো কারে, কিওয়ার্ড দেখাবো মেনশন অফ স্পেশালিস্ট আর হচ্ছে রিসার্চ ফাইন্ডিং, এই দুইটাকে দেখাইছে আমি কিওয়ার্ড। এখন আসেন 2 নাম্বার কাজ, এটাই কোনো নেগেটিভ বলে নাই, তার জন্য এটার পাশে মাইনাস সাইন দিব না, বাংলা মিনিংও করলাম, কিওয়ার্ডও দাগাই ফেললাম, কাজ শেষ। 34 নাম্বার, রেফারেন্স বলছে, তাহলে আমি পড়বো এই যে আর প্রিপোজিশনের পর থেকে পড়বো। আমি জানি যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা আমার মেইন ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে আর মেইন ওয়ার্ড, পটেনশিয়াল বেনিফিটস। তাহলে আমরা দাগাবো হচ্ছে পটেনশিয়াল বেনিফিটকে, পটেনশিয়াল বেনিফিটটার পরে একটা অফ আছে, অফ থাকা মানে লিঙ্ক, কার লিঙ্ক, মানে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের লিঙ্ক, তাহলে পটেনশিয়াল বেনিফিটটা কার, রিসার্চ ফাইন্ডিং এর, তাহলে এখানে দাগাতে হবে পটেনশিয়াল বেনিফিটটা হচ্ছে রিসার্চ ফাইন্ডিং এর। এখন আসেন, এই দুইটা কোশ্চেন্স এর মধ্যে রিসার্চ ফাইন্ডিং আছে, তার মানে আমার এই দুইটার মধ্যে মানে উল্টাপাল্টা লাগার একটা চান্সেস আছে। আপনারা যেটা হয়, আপনারা দুইটা কোশ্চেন্স মনে হয় এটাও হবে আমার 33 নাম্বার উত্তর, এটা হচ্ছে 33 নাম্বার হবে। আপনারা যখন প্যাসেজ পড়েন আপনাদের এরকম অনেক মনে হয় যে না, এইটার উত্তর এরকম, এটার উত্তর ওরকম, মানে এই যে মনে হয়, মানে আপনারা কনফিউশনে পড়েন, এইটার কারণ হচ্ছে আপনারা প্রশ্ন দুইটার মধ্যে সিমিলারিটি মানে এবং ডিফারেন্স, এই দুইটা জিনিস বোঝেন না। আপনারা এই দুইটা কোশ্চেন্স এর মধ্যে একবার চিন্তা করে দেখেন ভাই, এটাও রিসার্চ ফাইন্ডিং এ বলছে, এটাও রিসার্চ ফাইন্ডিং, বাট এটা হচ্ছে ইউজটা, ব্যবহার, এবং কারা করছে, স্পেশালিস্টের কথা। আর এখানে বলছে পটেনশিয়াল বেনিফিট, এই বেনিফিট আর ব্যবহার কিন্তু একই জাতীয়, কিন্তু এখানে স্পেশালিস্টের কথা আছে, কিন্তু এখানে কোনো স্পেশালিস্ট নাই, এখানে আছে বেনিফিটটা হচ্ছে রিসার্চ ফাইন্ডিং ওইটা নিয়ে, আর উপরে আছে স্পেশালিস্টের কথা। তার মানে দুইটার মধ্যে ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। একটাই বলছে রিসার্চ ফাইন্ডিং এর টা ব্যবহার করা নিয়ে কথা বলছে, আর একটা আছে রিসার্চ ফাইন্ডিং এর বেনিফিটটা নিয়ে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স 100 আছে, এই ডিফারেন্সটা তৈরি করা বুঝতে হবে। প্যাসেজের মধ্যে যদি আমি খালি বেনিফিট আর রিসার্চ ফাইন্ডিং পাই তাহলে 34 উত্তর, আর প্যাসেজের মধ্যে যদি আমি রিসার্চ ফাইন্ডিং এর সাথে যদি আমি পাই সায়েন্টিস্ট, তাহলে হবে 33 উত্তর। বুঝতে পারছেন? এবার আসেন 35 নাম্বারটা হচ্ছে এখানে আমি জানি কি সাইন্টিফিক সাপোর্ট বলছে ফর এ ট্র্যাডিশনাল সেইং, আমরা এখানে নেব ট্র্যাডিশনাল সেইং। ট্র্যাডিশনাল সেইং শব্দের অর্থটা কি, ট্র্যাডিশনাল সেইং শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্যগতভাবে যেগুলা বলে আসতেছে বা লোককথা, যেরকম ছন্দ, বিভিন্ন ছন্দগুলা কিন্তু আমাদের একবারে প্রাচীন কাল থেকে চলে আসতেছে, ছন্দগুলা বিভিন্ন ধরনের ছন্দগুলো আছে না, তো এই জিনিসগুলো এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল সেইং, যেটা ঐতিহ্যগতভাবে চলে আসতেছে, সবার লোকমুখে যে কথাগুলো শোনা যায়। তাহলে এটা 35 নাম্বারের আমরা পাবো কি, ট্র্যাডিশনাল সেইংটাকে আমরা খুঁজবো 35 নাম্বারে। এখন আসলে এখানে বলছে সাইন্টিফিক সাপোর্ট, এটা সাইন্টিফিক সাপোর্ট বলছে, সাইন্টিফিকটাকে আপনি নিতে পারেন চাইলে, কিন্তু আমি ট্র্যাডিশনাল সেইং মানে একটা ছন্দ, এটা বুঝে গেছি, তার মানে এটা ছন্দ যদি আমি কোনো প্যারাতে পাই তাহলে আমার 35 নাম্বার উত্তর হবে। 36 নাম্বার, রেফারেন্স আছে, তার মানে পড়বো পর থেকে। পিপুল ট্র্যাডিশনালি মেকিং প্ল্যান, মানে পিপুল ঐতিহ্যগত ভাবে মেকিং মানে তৈরি করতো, কি তৈরি করতো, প্ল্যানিং তৈরি করতো, বিভিন্ন প্ল্যানিং করতো তারা ঐতিহ্যগত ভাবে। বেসড অন মানে ডিপেন্ড অন, এটা নির্ভর করতে হচ্ছে কিসের উপরে, প্লান্ট বিহেভিয়ারের উপরে, মানে তারা ঐতিহ্যগতভাবে বিভিন্ন প্লান্ট তৈরি করতো প্লান্টের বিহেভিয়ারের উপরে। তার মানে তারা বিভিন্ন প্ল্যানিং তৈরি করতো, কিসের উপরে তৈরি করতো, প্লান্টের যে বিহেভিয়ার আছে সেই বিহেভিয়ারের উপরে বেস করে তারা তৈরি করতো, তার মানে প্লান্টের বিহেভিয়ারের উপরে বেস করে তারা বিভিন্ন প্ল্যানিং তৈরি করতো। ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, আমি যেগুলো দাগাচ্ছি কিওয়ার্ড গুলো বুঝতে পারতেছেন? সবাই কিওয়ার্ড বুঝছেন আমি যেগুলো দাগাচ্ছি? হ্যাঁ জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এই কিওয়ার্ডটা যদি ভাই নিতে পারেন ভাই, তাহলে আপনার উত্তর 100 হয়ে যাবে, একটাও ভুল হবে না যদি খালি কিওয়ার্ড নিতে পারেন। এবার আসেন পরেরটা।
পরেরটা বলছে রেফারেন্সের পরে আমরা কিওয়ার্ড নেবো কার, এখানে আপনারা আমাকে একটু বলেন তো এটার কিওয়ার্ড গুলা, এনিওয়ান একটু বলেন, হেল্প করেন দেখি কি বুঝলেন, বলেন। রিপোর্টেড ভাই, হ্যাজ বিন রিপোর্টেড। খালি রিপোর্টেড কেন, তিন কিওয়ার্ড হোয়ার 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 আর হোয়ার কি আগে জি দিব জি আর এখানে রিপোর্টেড। হোয়ার রিসার্চ আর রিপোর্টেড। রিপোর্ট হবে। আচ্ছা এখানে রিসার্চ মেইন, তো সব জায়গায় আছে, রিসার্চ হ্যাঁ একটু রিপোর্ট। ওয়েট, এটা রিসার্চ মেইন তো ভাই সব জায়গায় আছে। হ্যাঁ রিসার্চটা সব জায়গায় আছে। এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়ার। কেন হোয়ার হচ্ছে আলাদা করে দিবে এটাকে, কেন হোয়ার আলাদা করে দিবে, কারণ হচ্ছে এই হোয়ারটা একবার স্পষ্ট করে বোঝাই যাইতেছে হোয়ার মানে কোথায়, নিশ্চয়ই কোনো একটা জায়গায় রিসার্চটা রিপোর্ট হচ্ছে, রিপোর্ট মানে পাবলিশ হচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো একটা জায়গা, কোনো একটা নাম বলবে এই জায়গায় রিসার্চটা পাবলিশ হয়েছে, কোনো একটা ধরেন রিসার্চ ইনস্টিটিউট যে কোনো কোনো একটা জায়গা যেখানে রিসার্চটা পাবলিশ হচ্ছে, তার মানে এই হোয়ার কিন্তু খুঁজবো। কেন হোয়ার খুঁজবো, কারণ আমরা জানি এই রেফারেন্সের পরের ওয়ার্ডটা আমাদের নিতে হয়, তো আমার লজিকে আমার এই হোয়ার কিন্তু আমার লাগবে। তাহলে হোয়ার দ্য রিসার্চ কে কিন্তু বারবার আছে এক জায়গায়, এই জন্য রিসার্চকে নিয়ে লাভ নাই, ঠিক আছে, এই জন্য আমরা রিপোর্টেড কে নিবো। তো এই দেখেন কিওয়ার্ড গুলো সব নিয়ে আমার শেষ, এখন আমরা কি করবো, এটার অ্যান্সার করবো, সবগুলো কিওয়ার্ড নিয়ে ফেলছি, এটার অ্যান্সার করবো। একই সাথে আমি একটা ওয়ার্ড এখন থেকে নিব, সেটা হচ্ছে ড্যাফোডিলস। আমি মিউচুয়াল টেকনিক ইউজ করব, আমি যদি এই ড্যাফোডিল শব্দটা পাই তাহলে আমি 38 নম্বরের উত্তর করা শুরু করবো, কারণ আমি জানি না এই ড্যাফোডিলসটা প্যাসেজের কোন জায়গায় আছে, এটা প্যাসেজের যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমি কি করব, এই ড্যাফোডিল শব্দটা আমি প্যাসেজের উপরে লিখে রাখবো, এই যে উপরে ড্যাফোডিলস, ড্যাফোডিলস, এটা আমি আগে প্যাসেজের উপরে লিখে রাখলাম। এখন আমি যদি এই শব্দটা কোনো জায়গায় দেখি যে আছে প্যাসেজের মধ্যে, তাহলে আমি কি করব, এইখান থেকে আমি জানি যে আমার গ্যাপ ফিলটা শুরু, তাই আমি এটা প্যাসেজের উপর লিখে রাখবো। এইটার নাম হচ্ছে মিউচুয়াল টেকনিক। মানে আপনি এখন করবেন, আপনি করবেন হচ্ছে এইটা, কিন্তু আপনি যদি এই আইটেমটা প্যাসেজের যে কোনো জায়গা থেকে আসতে পারে, তাই এই আইটেমটাকে পরে যেন আপনাকে না সার্চ করতে হয়, না খুঁজতে হয়, তার জন্য আপনি কি করলেন, উপরে লিখে রাখলেন। কারণ আপনি যখন এই আইটেম করবেন, যদি কোনো জায়গায় দেখেন ড্যাফোডিল শব্দটা আছে, তাহলে বুঝবেন ওইখান থেকে আমার এই আইটেমটা শুরু হয়েছে, কারণ এটা প্যাসেজের যে কোনো জায়গা থেকে আসতে পারে, প্যাসেজের মিডিলও আসতে পারে, ফার্স্টেও আসতে পারে, লাস্টেও আসতে পারে। তাই এইটা কোন জায়গা থেকে আসবে কেউই বলতে পারে না, এইটার জন্য আলাদা করে আমার সময় নষ্ট করা যাবে না, তাই আমি কি করব, আমি মিউচুয়াল টেকনিক ইউজ করব যেন আমার সময় নষ্ট না করতে হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, সবাই বুঝছেন তো নাকি? এই টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যখন একসাথে 3টা আইটেম করবেন সময় অনেক বাঁচাবে আপনার, বুঝতে পারছেন তো নাকি? বলেন মিউচুয়াল টেকনিক বোঝেন নাই কে কে? ভাইয়া বুঝছি। এইটা বাইরে কি কিন্তু রিলেট করতে হবে, এক কোশ্চেন থেকে আরেক কোশ্চেন? হ্যাঁ, এইটা এই এই আইটেমটা আমি কিন্তু করবো না, কারণ এই আইটেমটা প্যাসেজের কোন জায়গায় আছে আমি কিন্তু জানি না, এটা লোকেশন বের করতে আমার একটা সময় লাগবে না আলাদা। তার জন্য আমি কি করব, আমি হচ্ছে এই আইটেমটা মানে এই কিওয়ার্ডটা আমি উপরে লিখে রাখবো, যখন আমি ইনফরমেশন ম্যাচিং করবো, ইনফরমেশন ম্যাচিং এর জন্য তো আমার পুরো প্যাসেজ পড়তে হবে তাই না? আমি যদি এই শব্দ কোনো জায়গায় দেখি তাহলে ওইখান থেকে আমার ওই আইটেমটা আছে এটা আমি ধারণা করতে পারবো, বুঝতে পারছেন? জি ভাইয়া। গুড, এখন আমরা শুরু করব সলভ। এখন আপনাদের একটা ট্রিক শিখাবো, সেটা হচ্ছে প্যাসেজ পড়ার নিয়ম। আপনারা কোশ্চেন কিভাবে পড়বো, কোশ্চেনে কিওয়ার্ড কাদের দেখাবে, A to Z শিখে গেছেন। এখন শিখবো প্যাসেজের কোন জায়গায় উত্তর থাকে, মানে মেইন মেইন আইডিয়া কোথায় থাকে, সাপোর্টেড আইডিয়া কোথায় থাকে। সবাই কিন্তু একটা কথাই বলবে, ইনফরমেশন ম্যাচিং যদি করতে যান সাপোর্টেড এরিয়ার মেইন এরিয়া বোঝা শিখতে হবে, কিন্তু কেউই বলবে না যে সাপোর্টেড এরিয়া কোথায়, ইনফরমেশন আর মেইন আইডিয়া কোথায়, এই কথাটা বলবে না। তো আজকে আমি আপনাদের ওইটাই বলবো, যেটা হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টেড আইডিয়া জিনিসটা আসলে কি এবং কোন জায়গায় থাকবে। একটা যদি আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দিই, আমি আপনাকে বললাম যে রহিম সাহেব খুব ভালো মানুষ, শহরে তার 3টা বাড়ি আছে। এই যে রহিম সাহেবের কি আমি ভালো ভালো কথা বলতেছি না, রহিম সাহেবের খুব ভালো মানুষ, শহরে 3টা বাড়ি আছে, রহিম সাহেব প্রতিবার 2-3 বার করে গ্রামে যায়, কিন্তু সে গ্রামের কোনো মানুষকে 1 টাকাও সাহায্য করে না। তাহলে বলেন তো, আমি এখানে 2টা আইডিয়া বলছি, একটা হচ্ছে রহিম সাহেবের পজিটিভ সাইড, একটা রহিম সাহেবের নেগেটিভ সাইড। তাহলে আমি যখন বাট একটা শব্দ, এই বাট শব্দটা বলার পরে কিন্তু আমি বলছি রহিম সাহেব, কিন্তু মানে রহিম সাহেব খুব ভালো কথা, মানে রহিম সাহেবের ডিটেলস আমি বলে যাচ্ছিলাম ভাই, কিন্তু বাটের পরে এসে আমি একটা ছোট্ট কথা বলে রহিম সাহেবের পুরোপুরি নেগেটিভিটি সৃষ্টি করে দিলাম। তার মানে বাট হচ্ছে এমন একটা শব্দ যেটাকে বলা হয় কন্ট্রাডিক্ট শব্দ, যেই শব্দটা কোন একটা মানে কোন একটা আইডিয়াকে ঘুরায় দিতে পারে। এবং এইটাই আমাদের ক্যামব্রিজ বইয়ের মধ্যে হচ্ছে ওরা ট্র্যাপে এটা ইউজ করে, মানে ট্র্যাপ হিসেবে এটা ইউজ করে ওরা, ওরা ট্র্যাপ হিসেবে আমাদের এই জিনিসটা ইউজ করবে। ওরা কি করবে, কোন একটা আইডিয়া নিয়ে বলবে, পুরোটা দেখবেন যে মনে হইব যে রহিম সাহেব অনেক ভালো মানুষ, রহিম সাহেবের বাড়ি আছে, 3টা গাড়ি আছে, এইসব কথা বলতে আমরা আমরা এইসব জিনিসই পড়বো। পড়ার পরে যে পাঠের পরে এসে, পাঠের পরে এসে মেইন আইডিয়াটা যে দিবে, বা হাউএভারের পরে, হাউএভার আর বাট এই দুইটা হচ্ছে কন্ট্রাডিক্ট ওয়ার্ড,
এই দুইটার পরে যে মেইন ওয়ার্ড দিবে এইটি আমরা বুঝি না, তাই আমরা এত পড়ার দরকার নাই ভাই। আপনার মেইন আইডিয়া গুলো কোথায় থাকে? মেইন আইডিয়া থাকে হাউএভার এবং বাট, এই দুটো হচ্ছে কন্ট্রাডিক্ট আইডিয়া, কন্ট্রাডিক্ট ওয়ার্ড। এই দুটো ওয়ার্ডের আশেপাশে কিন্তু মেইন আইডিয়া থাকে। আপনাদের এখন আমি পিডিএফ এ চলে আছে, দেখাই, দেখেন পিডিএফ এর মধ্যে সব লেখা আছে। এই যে লিস্ট অফ হেডিং এর পিডিএফ এর মধ্যে চলে যান, লিস্ট অফ হেডিং এর পিডিএফ, এই যে লিস্ট অফ হেডিংটা দেখেন, এই যে ঠিক স্যার, দেখেন এই যে বলছে মেইন আইডিয়া এবং সাপোর্টেড আইডিয়া কিভাবে বুঝবো? আপনি দেখেন এই যে ক্লোন, এই ক্লোন যুক্ত যদি কোনো লাইন থাকে ভাই বুঝবেন এখানে মেইন আইডিয়া আছে 100। হাইপেন যুক্ত লাইন থাকলে বুঝবেন এখানে মেইন আইডিয়া আছে। ওর থাকলে ওরের আশেপাশে মেইন আইডিয়া থাকে। তারপর হাউএভার এবং বাট থাকলে বুঝবেন এর আশেপাশে মেইন আইডিয়া আছে। ভাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটা কোথায়? আমার বিয়ার পরের বক্স কোথায়? আপু একটু মিউট করেন, মিউট করেন, ঠিক আছে? নিশাত আপু একটু মিউট করেন। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? এখানে কি শিখলাম বলেন? মেইন আইডিয়া কই থাকে, কই কই থাকে? তা আবার আমি রিপিট করি। এই দেখেন মেইন আইডিয়া কই কই থাকে, ক্লোনের পাশে থাকে। মেইন আইডিয়া থাকে কোথায় কোথায়? এখানে দেখেন, একটু রিপিট করছি, ঠিক আছে? ক্লোন, হাইপেন, তারপরে কি, আর কি কি পরের আশেপাশে কন্ট্রাডিক্টর, হাউএভার, বাট, এগুলোর আশেপাশে থাকে। কথাগুলো বুঝছেন তো নাকি? বলেন। জি ভাইয়া। এখন এইগুলা পড়ার পরে যদি প্যাসেজের মধ্যে দেখেন এগুলা নাই, তাহলে কি পড়বেন? প্রথম 2 লাইন আর শেষ 2 লাইন পড়বেন, এইখানে উত্তর পাবেন। কারণ উত্তর কিন্তু এক জায়গায় থাকে না, উত্তর কিন্তু 2-3 জায়গায় থাকে। আপনাদের একটা কথা আমি বারবার বলি, উত্তর কিন্তু 2 বা 3 জায়গায় থাকে, 2 বা 3 জায়গায় কিন্তু উত্তর থাকে। কিন্তু আমার এত সব জায়গায় বোঝার দরকার না, আমি শুধুমাত্র এক জায়গা পারলে হয়েছে, কারণ আমার উত্তরগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে। ম্যাচিং উত্তর যদি লেট করেন তাহলে সমস্যা। তার জন্য আমার কম করে উত্তর বের করতে হবে। যত কম করে উত্তর বের করতে পারবেন ততই ভালো। আর উত্তরগুলো হবে সবই হচ্ছে কিওয়ার্ডের সিনোনিম, কিওয়ার্ডের সিনোনিম মিললে ওটা এক্স্যাক্টলি রাইট, না হলে রাইট না। মনে রাখেন উত্তর কিন্তু আন্দু বসানো যাবে না, উত্তর কিন্তু মনের মধ্যে বলছে যে এটা হইতে পারে, এভাবে উত্তর দেওয়া যাবে না। উত্তর হবে অ্যাকিউরেট, 100 অ্যাকিউরেট, যে এইটাই উত্তর। আশা করি বুঝাইতে পারছি। এখন আসেন আমরা এটা করব। এই দেখেন আমার স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা, এখন সলভ করব। ওকে, তাহলে এই নাম্বারটা আমরা এখন সলভ করবো। এই নাম্বারটা করার জন্য আমরা এখন যেটা করব, এখানে এই দেখেন একটা হাইপেন আছে, তার মানে আমরা হাইপেন যুক্ত লাইনটা শুরু করবো, এখান থেকে স্টার্ট করবো হাইপেন যুক্ত লাইন। হাইপেন যুক্ত লাইনে বোঝা যাচ্ছে যে রিসার্চার হ্যাভ রিভিলড, এখানে বলতেছে রিভিল্ড করার কথা। রিভিল্ড করা মানে কি বলেন তো? কোন একটা জিনিস রিভিল্ড করে দেওয়া মানে উন্মুক্ত করে দেওয়া, কোন একটা রিসার্চকে উন্মুক্ত করে দেওয়া। রিসার্চার হ্যাভ রিভিল্ড, দ্যাট এর পরে বুঝাইতেছে সাপোর্টেড আইডিয়া। আমরা জানি দ্যাট এর পরে কি দেয়? সাপোর্টেড আইডিয়া, মানে এই যে রিভিলটা কারে করছে বা কারে করছে সেই জিনিসটা বোঝাবে। আমরা জানি কি রিলেটিভ প্রোনাউন কি করে, আগের ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে। তাহলে রিভিলটা যে কার করছে, কোন জিনিসটারে করছে, ওই জিনিসটা দ্যাট এর পরে বোঝাবে, এটা আমরা জানি। এইখানে দেখেন এই জিনিসটা কে, মলিকুল কল্ড ফটোক্রমস, এই মলিকুল গুলোকে বলা হয়তো ফটোক্রমস। ইউজড বাই, যেগুলো ইউজড হতে প্লান্টে ব্যবহার করা হতো টু ডিটেক্ট করতে লাইটকে ডিউরিং দ্য ডে, অ্যাকচুয়ালি চেঞ্জ দেয়ার ফাংশন অ্যান্ড ডার্কনেস টু বিকাম সেলুলার টেম্পারেচার। তার মানে ওর মধ্যে যে সেলুলার টেম্পারেচারটা আছে সেই সেলুলার টেম্পারেচারটাকে ইনক্রিজ করার যে ব্যাপারটা, অথবা সেলুলার টেম্পারেচারের যে ফাংশনটা চেঞ্জ করার কথা এখানে বলছে। এই দেখেন যে এখানে ইউজড বাই প্লান্ট টু ডিটেক্ট লাইট ডিউরিং দ্য ডে, ডে টাইমে যে তারা ডিটেক্ট করে লাইটটা, ইউজ বাই প্লান্ট, প্লান্টের মধ্যে ব্যবহার করতেছে যে টাইমে যে লাইটটা ডিটেক্ট করতেছে, চেঞ্জ দেয়ার ফাংশন, তার ফাংশনটা যে চেঞ্জ করতেছে ইন দা ডার্কনেস মানে অন্ধকারের মধ্যে, টু বিকাম সেলুলার টেম্পারেচার। তারপরে এইখানে কোনো একটা রিসার্চের রিলেটেড কথাবার্তা বলছে, রিসার্চের মধ্যে ঘটনাটা কি ঘটে সেই ঘটনাটা এখানে বলতে যাচ্ছে। এখানে কিন্তু কোনো কিওয়ার্ড আমার নাই, একটা কিওয়ার্ডও কিন্তু নাই যেটা আমার কোনো কোয়েশ্চেন্স এর কিওয়ার্ডের সাথে মেলে। কোশ্চেন্স এর কিওয়ার্ড প্রথমটাই ছিল হচ্ছে সায়েন্টিস্ট, সায়েন্টিস্টের কিওয়ার্ড নাই। 2 নম্বরে ছিল পটেনশিয়াল বেনিফিট, সেটাও নাই। 3 নম্বরটা ছিল কি দেখেন, আমার যে কটা মনে আছে সে কটা বলতেছি, আপনারা এটা মনে রাখবেন এগুলা। 3 নম্বরটা ছিল ট্র্যাডিশনাল সেইং, সেটাও নাই। 4 নম্বরটা ছিল ট্র্যাডিশনাল মেকিং প্ল্যান, এটাও নাই। 5 নম্বরটা ছিল হোয়ার রেপোর্টেড, মানে রিসার্চটা রেপোর্টেড। ওখানে কিন্তু একটা কথা বলছে রিসার্চ রিভিল্ড, তার মানে এটার সাথে একটু যাইতে পারে, এইটার সাথে হালকা যাইতে পারে, মানে হালকা হালকা একটা ভাইব দিচ্ছে এটার সাথে। তাহলে আমরা আর এক লাইন পড়ি, আরো এক লাইন পড়ি, ভাইব কিন্তু একটু হালকা দিচ্ছে এখানে রিভিল্ড। পরের লাইনে বলছে দ্য নিউ ফাইন্ডিং, নিউ ফাইন্ডিং হচ্ছে, নিউ ফাইন্ডিং শব্দটা কিন্তু আছে কয় জায়গা আছে? 2 জায়গা আছে। হুবহু কিওয়ার্ড মিলে গেছে। হুবহু কিওয়ার্ড কই মিলে গেছে দেখেন, এই যে এখানেও ফাইন্ডিং এখানেও ফাইন্ডিং, তার মানে এই দুইটা হওয়ার চান্সেস খুবই কম। হুবহু কিওয়ার্ড মিলে গেছে, কিন্তু ফাইন্ডিং শব্দটা মিললে তো আর প্যারা নাই, কারণ আমার হচ্ছে মিলতে হবে কি, আমার মিলতে হবে সায়েন্টিস্ট আর হচ্ছে পটেনশিয়াল বেনিফিট। যদি এই দুইটা মেলে তাহলে রাইট হবে, এই দুটার মধ্যে যেটা মিলবে।
তাহলে নিউ ফাইন্ডিং নিলার সাথে সাথে অনেকে আবার চিন্তা করতে পারে ভাই নিউ ফাইন্ডিং মিলে গেছে তাহলে উত্তর তো ভাই ফাইন্ডিং, ওইটা 1 নাম্বার নাইলে 2 নাম্বার, এরকম কিন্তু না, মাথায় রেখেন। এখানে বলছে পাবলিশ, পাবলিশ শব্দটা কার সাথে, রিভিলড আর এখানে পাবলিশড, রিভিলড আর পাবলিশ কাছাকাছি যায়, এবং এই পাবলিশ শব্দটা 100 সিনোনিম হচ্ছে রেপোর্টেড, রেপোর্টেড 100% সিনোনিম। কোন একটা জায়গায় রিপোর্টেড হয়েছে আর কোনো জায়গায় পাবলিশ হয়েছে, এই জায়গাটা কি, দেখি কোনো জায়গার নাম এখানে আছে কিনা। জায়গাটা দেখেন জার্নাল সায়েন্স, জার্নাল সায়েন্স, ইন মানে ভিতরে, ইন মানে ভিতরে, তাহলে কোথায় পাবলিশ হয়েছে, জার্নাল সায়েন্সের ভিতরে হয়েছে। আর এখানে দেখেন কি বলছে, এখানে বলছে হোয়ার মানে কোন একটা জায়গায় যেখানে রিসার্চটা রিপোর্ট হয়েছে, তাহলে জায়গাটা কে, জার্নাল সায়েন্স, আর হচ্ছে এটা পাবলিশ, তাহলে উত্তরটা কি, উত্তর হবে 37। তাহলে 37 উত্তর এ। কারা বোঝেন না এখন বলেন, কে বোঝেন নাই? প্রতিটা ওয়ার্ডে কিন্তু মানে উত্তর মিলাইতে হবে কিওয়ার্ডে, কিওয়ার্ড গুলো খুঁজতে হবে ভাই, খালি প্যাসেজ আর কিচ্ছু খুঁজবেন না। প্যাসেজে খালি খুঁজবেন এই কিওয়ার্ড গুলো আছে কিনা, যদি কিওয়ার্ড গুলো প্যাসেজে মিলে যায় তাহলে সেটা উত্তর, না মিললে নাই। মানে আপনাকে রিভার্স মেথড ইউজ করে করতে হবে। দেখেন কত সোজা, খালি কিওয়ার্ড গুলো মিলান। এখন আসেন, এই কিওয়ার্ড গুলো কিন্তু মনে রাখতে হবে, যদি ভুলে যান তাহলে প্যাসেজের উপরে লিখে রাখবেন, এই যে প্যাসেজের উপরে 2-1টা লিখে রাখবেন, এখানে লিখে রাখবেন যাতে মনে ভুলে না যান। তাহলে 1 নাম্বারটার উত্তর বুঝে গেছি আমরা, এবার আসবো 2 নাম্বারটা। 2 নাম্বারটার ক্ষেত্রে দেখি কি আছে। 2 নাম্বারটার ক্ষেত্রে আমরা একটু দেখি এখানে কিছু আছে কিনা। দিস মলিকুল চেঞ্জ স্টেট নিয়ে এখানে বলছে, তার মানে এটা খুবই ছোট, তার মানে ছোট থাকলে এটা 2 লাইনই পড়বো। দিস মলিকুল চেঞ্জ স্টেট, তার মলিকুলটা তার চেঞ্জটাকে স্টেট মানে স্টেটটাকে মানে চেঞ্জ করে তার স্টেটটাকে, স্টেট 2টা হইতে পারে, একটা অ্যাক্টিভ স্টেট একটা ইনঅ্যাক্টিভ স্টেট, যে কোনো স্টেট মানে স্টেট হইতে পারে। এখন আসি দেখি কি বলছে, হুইচ দ্য চেঞ্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে মলিকুলার যে স্টেটটা সেই স্টেটটা চেঞ্জ হয় কিসের উপরে, প্রপোর্শনাল, মানে পুরোপুরি ডিরেক্টলি সেটা প্রপোর্শনাল হচ্ছে টেম্পারেচারের উপরে, মানে টেম্পারেচারের সাথে সেটা প্রপোর্শনাল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। কে বলে, সায়েন্টিস্টরা বলে, এখানে সায়েন্টিস্টরা বলে, আর ওখানে ছিল কি, সায়েন্টিস্টরা ইউজ করে, সায়েন্টিস্ট শব্দটা প্রেজেন্ট, কিন্তু একটা জিনিস দেখেন, ওখানে বলছে সায়েন্টিস্টরা বলে, আর এখানে দেখেন মেনশন করবে স্পেশালিস্টদেরকে, মানে সায়েন্টিস্টদেরকে মেনশন করবে। এখানে কিন্তু মেনশন করা নাই সায়েন্টিস্ট, বলছে সায়েন্টিস্টরা বলে, বলে নাই যে এই সায়েন্টিস্ট, এই সায়েন্টিস্ট স্পষ্ট করে নাই, তার মানে মেনশন না, সায়েন্টিস্ট শব্দ পাইছেন বলে যে এটা উত্তর তা কিন্তু না, এগুলোই ট্র্যাপ, বোঝা লাগবে। আর আপনারা এই সায়েন্টিস্ট দেখে অনেক উত্তর করে ফেলেন, উত্তর তো 33 হয়ে গেছে ভাই, কাজ হয়ে গেছে। সায়েন্টিস্ট একটা ট্র্যাপ, এখানে বলছে মেনশন মানে সায়েন্টিস্টটা নির্দিষ্ট থাকবে, হয় সায়েন্টিস্টের নাম, নাহলে সায়েন্টিস্টটা কোন কোন দেশের, অথবা সায়েন্টিস্টটা এই জায়গার, অথবা সায়েন্টিস্টটা ওইখানকার, অথবা সায়েন্টিস্টের নাম এই, এরকম নির্দিষ্ট থাকবে। আর এখানে বলছে সায়েন্টিস্ট গুলো সে বলে, তার মানে এটা কিন্তু ট্র্যাপ। তারপরে দেখেন আবার হু দিয়ে দিছে স্পষ্ট করে, মানে এটার সাথে মিলায় অনেকে এটার উত্তর দিয়ে দিবে হচ্ছে ওই যে 32 না 31 আছে ওইটা দিয়ে দিবে অনেকে ভুলেন, মানে বুঝতে পারবেন, এই জন্য আপনারা ভুলটা আসলে আপনাদের হয়, ট্যাব গুলোতে আপনারা পড়ে যান। তার মানে দেখেন এখানে বলছে ফটোক্রোমস টু মার্কারি ইন এ থার্মোমিটার, থার্মোমিটারের মধ্যে যে মার্কারিটা আছে সেটার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে তার সাথে, মানে ফটোক্রোমস কে কম্পেয়ার করা হচ্ছে মার্কারি, থার্মোমিটারের মধ্যে যে মার্কারি থাকে তার সাথে, মানে এখানে আই থিঙ্ক হচ্ছে ফটোক্রোম নিয়ে কথাবার্তা বলছে, থার্মোমিটার নিয়ে কথা বলছে, থার্মোমিটারের সাথে কিভাবে কম্পেয়ার করে, মলিকুলার চেঞ্জ নিয়ে বলছে, মলিকুলার চেঞ্জ টেঞ্জ আছে, তার মানে এটাতে কোনো উত্তর নাই, কোনো কিওয়ার্ড দেখেন এটার সাথে মেলে না। মলিকুলার চেঞ্জ কিন্তু একটাতেও নাই, এই ওয়ার্ড গুলা কিন্তু একটাতেও নাই, দেখেন কোনো ওয়ার্ড কিন্তু একটাও পেজের নাই, ওখানে একটা ওয়ার্ডও পেজের নাই, শুধুই সায়েন্স স্পেশালিস্ট ছিল আর কিচ্ছু নেই, তার মানে এখানে কোনো উত্তর নাই। এবার আসেন সি নাম্বার। সি নাম্বারে প্রথমে বলছে ফার্মার এবং গার্ডেনার্স, ফার্মার্স আর গার্ডেনার্স হ্যাভ নোন ফর 100 of years, 100 of years মানে কি, 100 of years, নোন ফর মানে তারা জানতো, তার মানে তারা জানতো ফর 100 of years মানে 1000 বছর ধরে তারা জানতো, তার ফার্মার আর গার্ডেনার্সরা অনেক বছর ধরে জানতো, তার মানে কি অনেক বছর ধরে জানতো মানে কি, ট্র্যাডিশনালের একটা ভাইব দিচ্ছে না, যে এত বছর ধরে জানতো, তার মানে এই যে ট্র্যাডিশনাল শব্দকে বলতেছে 1000 বছর ধরে তারা জানতো, কেরা জানতো, ফার্মার আর গার্ডেনার। ফার্মার আর গার্ডেনার কি পিপুল না, তাহলে পিপুল শব্দটা কিন্তু প্রেজেন্ট, ট্র্যাডিশনালি এর একটা ভাইব দিচ্ছে, ফার্মার আর গার্ডেনার হচ্ছে পিপুল, ট্র্যাডিশনালি কার সিনোনিম, 100 of years ধরে, এটার সিনোনিম কিন্তু পাচ্ছে, এইটুকু কিন্তু পাইছে আর পাইনি। পড়ি আর একটু, পড়ার পরে হচ্ছে এখানে কিন্তু একটা হাইপেন আছে, এই লাইনটাও পড়বো আমরা, লাস্ট লাইনটা। আগে আমরা এখানে একটা দেখেন, এই যে এখানে একটা ক্লোন আছে, তাহলে ক্লোন যুক্ত লাইনটাকে পড়িনি, এই ক্লোন যুক্ত লাইনটা, হাউ রেসপন্সিভ, রেসপন্সিভ মানে কি রেসপন্স করা,
প্লান্ট আর টু টেম্পারেচার, প্লান্ট আর টু টেম্পারেচার মানে টেম্পারেচারের প্রতি প্লান্টের যে রেসপন্সিভ, কিভাবে রেসপন্স করে সেটা। তারপরে বলছে ওয়ার্ম উইন্টার্স cause many trees and flower to bud early। তার মানে যে ফ্লাওয়ার গুলার মধ্যে যে ফুলগুলো আসে সেই ফুলগুলা কিভাবে আসে এগুলো নিয়ে বলছে। সামটাইমস হিউম্যান, এখানে কিন্তু আবার মানুষের কথা বলছে, হিউম্যান হ্যাভ লং ইউজ টু প্রেডিক্ট, তারা লং ইউজ করে টু প্রেডিক্ট করে ওয়েদারটা তারা প্রেডিক্ট করতেছে। অ্যান্ড হারভেস্ট টাইমস, এবং হারভেস্টের যে টাইমস গুলো আছে, মানে এই দেখেন এটা প্লুরাল, হারভেস্টের যে সময়গুলা মানে কখন চাষাবাদ করতে হয় এই সময়গুলা ফর দ্য কামিং ইয়ার, মানে সামনে যে ইয়ারটা আমার আসতেছে, এই যে বছরটা আসতেছে, এই বছরে আমি কখন কোন ফসল উৎপন্ন করব এইটাকে প্রেডিক্ট করতে পারতো। তাহলে কারা প্রেডিক্ট করতো? ফার্মাররা প্রেডিক্ট করতো। কিসের উপরে প্রেডিক্ট করতো? বিভিন্ন ধরনের গাছের, এই যে গাছের ফুল ফলগুলা দেখে তারা, গাছে কখন ফুল ফোটে, যেরকম আমরা কাশফুল ফুটলে বলি শরৎকাল, তারপরে বিভিন্ন মেহগনির পাতা টাতা সব চলে গেলে তখন আমরা বলি কি শীতকাল আসতেছে। তো এই দেখেন আমরা কিন্তু ফার্মাররা কিন্তু ওরা কিন্তু ঘড়ি দেখে না, ওরা কিন্তু আপনার কি বলে ক্যালেন্ডার দেখে না, কিছুই জানে না। ওরা পুষ মাস কোনটা, তারপরে হচ্ছে অঘ্রাণ মাস কোনটা, কিছুই জানে না। ওরা কিন্তু ঠিকই ভাবে ওরা কিন্তু জমিতে ফসল উৎপন্ন করে। তো এইটাই হচ্ছে তারা কি করতেছে, তাহলে দেখেন হুবহু কিওয়ার্ড গুলো সব মিলে যাচ্ছে স্পষ্ট করে। দেখেন পিপুল ফার্মার হুবহু মিলে যাচ্ছে, আবার পিপুল ফার্মার পিপুল হিউম্যান। ট্র্যাডিশনালি মেকিং প্ল্যান, তারা যে প্ল্যান তৈরি করে, যে প্ল্যান মানে যে হারভেস্টের টাইমস মানে কখন কখন হারভেস্ট করতে হয়, তার মানে এটা প্ল্যানিংটা তৈরি করে কিসের উপরে বেস করে? প্লান্টের বিহেভিয়ার, যে গাছের ফুল ফল কখন আসে সেটার উপরে। তার মানে এটার উত্তর দেখেন প্রতিটা ওয়ার্ড দেখেন সিনোনিম আছে, প্রতিটা ওয়ার্ডের প্যারাফ্রেজিং আছে। তাহলে এটার উত্তর হচ্ছে 36। তাহলে 36-এর উত্তর হচ্ছে সি। এখন বলেন, আমি 36 আর 37 এই দুইটার উত্তর বোঝেন নাই কে? কে আছেন এখানে যে বোঝেন নাই 36 আর 37? এরকম কেউ আছেন যে বোঝেন নাই? প্রতিটা ওয়ার্ডের দেখেন প্যারাফ্রেজিং ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ড যেটা উত্তর। এই জন্য অ্যান্সার করবেন প্রতিটা ওয়ার্ডকে ওয়ার্ড খোঁজার চেষ্টা করবেন প্যাসেজে, খালি আপনার যেগুলা কিওয়ার্ড ওই কিওয়ার্ড গুলাকে খোঁজার চেষ্টা করবেন, আর কিছু না। এখন আসেন পরেরটা। পরেরটা হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারটা আমরা একইভাবে দেখেন, এখানে হাইপেন আর পড়াই লাগেনি, আমি খালি এখানে এই ক্লোনকে টার্গেট করে পড়ছি, কাজ হয়ে গেছে। ডি নাম্বারে হাইপেন ক্লোন কিছুই নাই, তো প্রথম দিক থেকে পড়েন এবং লাস্টের দিক থেকে পড়েন, ঠিক আছে? প্রথম দিক থেকে খালি খোঁজেন যে আপনার ওয়ার্ডটা আছে কিনা, এটা খুঁজলে হয়ে যাবে। মানে আপনার যে কিওয়ার্ড গুলো আছে প্রশ্নের মধ্যে ওইগুলো আছে কিনা। প্রশ্নের মধ্যে কিওয়ার্ড বাকি আছে 3টা মনে হয়, এখানে আছে মেনশন অফ স্পেশালিটি বাকি, পটেনশিয়াল বেনিফিট আর ট্র্যাডিশনাল সেইং, এই 3টা বাকি। এই 3টা এখন খুঁজবেন। এখানে ট্র্যাডিশনাল সেইং নিয়ে কোনো কথাবার্তা বলছে কিনা দেখেন, এখানে আনপ্রেডিক্টেবল ডিউ টু ক্লাইমেট চেঞ্জ এবং এখানে হচ্ছে ওয়েদারের কথা বলছেন, টেম্পারেচার কথা বলছেন। রিসার্চ সে দ্যাট ডিসকভারি দ্যাট ইজ লাইট সেন্সিং মলিকুল, এখানে লাইট সেন্সিং মলিকুল নিয়ে বলছে। অলসো ফাংশন করে অ্যাজ মানে হিসেবে, ইন্টারনাল থার্মোমিটার হিসেবে সেটা ফাংশন করে। কোথায় করে? ইন প্লান্ট সেল, মানে প্লান্ট সেলের ভিতরে করে। মানে প্লান্ট সেলের ভিতরে কিভাবে ফাংশন করে সেগুলো। আমার কিন্তু একটা কিওয়ার্ডও নাই 3টার, একটা ছিল স্পেশালিস্ট, এটা নাই। তারপরে হচ্ছে 2 নম্বর ছিল হচ্ছে কি, 2 নম্বর ছিল হচ্ছে আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল সেইং, এটাও নাই। পটেনশিয়াল বেনিফিটটা আছে কিনা একটু দেখি। এখানে একটা শব্দ আছে সেটা হচ্ছে কুড হেল্প, প্লান্ট সেলের মধ্যে হেল্প আস করে ব্রিড। তার মানে ওর যে গাছের যে কুড়িটা থেকে মানে ব্রিডিংটা হয় গাছের, সেই ব্রিডিং এ কিন্তু তারা হেল্প করতেছে। এটা ক্রপসের ব্রিডিং এ তারা কিন্তু হেল্প করতে পারে, এই জিনিসটা একটু বোঝাচ্ছে। দেখি একটু পরে কি আছে। আচ্ছা এইবার দেখি একটু এইখানে আছে কি, লাস্টের দিকে একটু পড়ি দেখি। আছে এখানে ডক্টর ফিলিপ, আচ্ছা উইগি। তার মানে এখানে একজন সায়েন্টিস্টের কথা কিন্তু বলছে, একজন। এখানে একাধিক সায়েন্টিস্ট যদি বলতো তাহলে কিন্তু আমরা এটাকে আবার উত্তর নিতে পারতাম হচ্ছে 1 নম্বর, মানে 1 নম্বরটা উত্তর হওয়ার সম্ভাবনা ছিল যদি একাধিক সায়েন্টিস্ট বলতো। দেখে আরেকটু পরে। তারপর হচ্ছে ডিসকভারিং করে, তার মানে ও একটা ডিসকভারিং করছে, ও একটা আবিষ্কার করছে, দ্য মলিকুলস, ডিসকভারিং দ্য মলিকুলস দ্যাট, এখানে বলছে অ্যালো প্লান্ট টু সেন্স টেম্পারেচার্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু অ্যাক্সেলারেট, যেটা পটেনশিয়াল টু অ্যাক্সেলারেট করে ব্রিডিং অফ ক্রপস। তার মানে এখানে বোঝাই যাইতেছে যে ওর যে পটেনশিয়ালি অ্যাক্সেলারেট করে, কে করে, কোনটা কারে করে? ব্রিডিং অফ ক্রপসকে। তার মানে এটা পজিটিভ ভাইব দিচ্ছে, 100 বেনিফিটকে বোঝাইতেছে। পটেনশিয়াল টু অ্যাক্সেলারেট 100 বেনিফিটকে বুঝাই দিচ্ছে, পটেনশিয়াল বেনিফিটকে। কার পটেনশিয়াল বেনিফিট? রিসার্চ ফাইন্ডিং এ, তার মধ্যে ডিসকভারিং করতেছে, তার মধ্যে একটা রিসার্চ। তার মানে এটার উত্তর হচ্ছে 34 নম্বরটা। তাহলে এটার উত্তর হচ্ছে 34 নম্বরের উত্তর হচ্ছে টি। দেখেন সিনোনিম মিলে গেছে। আপনি জাস্ট হচ্ছে কি করবেন, শুধু সিনোনিম আপনি এখান থেকে যে ওয়ার্ড গুলো আছে ওই ওয়ার্ড গুলো খালি খোঁজার চেষ্টা করেন। মেনশন অফ স্পেশালিস্ট আছে কিনা সেটা খোঁজেন। তারপরে ট্র্যাডিশনাল সেইং আছে কিনা, নাই। তাহলে এখানে পটেনশিয়াল বেনিফিটের ভাইব পাইছেন, আছে, এটা হুবহু আছে, তাহলে এটা 34 হবে। এখন আসেন পরেরটা। আরো উত্তর উপর আরো মাঝে পড়লে আরো একটু ভালো মতো বোঝা যায়, কিন্তু আমরা আর মাঝে পড়ার দরকার নেই। উত্তর এখানে কিন্তু আমরা হুবহু কিওয়ার্ড পেয়ে গেছি। এইখানে কিন্তু উত্তরের ডিপলি অংশটা প্রেজেন্ট, মাঝে হচ্ছে ভাইব দেওয়া আছে, আর এখানে হুবহু কিওয়ার্ড গুলো আছে। এবার আসেন হচ্ছে এইটা করব। এটা অনেক বড়, এটা অনেক বড়,
তাই আপনারা একটা কাজ করবেন, এখানে হাউএভার যুক্ত এই যে লাইন পাইছেন এই লাইনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। পড়ার পরে যদি না পান তাহলে যে প্রথম দুই লাইনে প্রথম লাইন আছে এবং শেষ লাইন আছে এটাকে একটু নজর দিয়ে পড়বেন। তাহলে একটু একটু পড়ে দেখি আমরা কি আছে এখানে। এখানে বলছে ইন দ্য অ্যাক্টিভ স্টেট ফটোকমস মলিকুল বাইন্ড করে দেমসেলফ টু ডিএনএ টু রেস্ট্রিক্ট প্লান্ট গ্রোথ। তার মানে প্লান্ট গ্রোথে রেস্ট্রিক্ট নিয়ে কথাবার্তা বলছে, ডিএনএর সাথে বাইন্ডিং করে এই কথা বলছে, সেটা হচ্ছে রেস্ট্রিক্ট করে প্লান্টের গ্রোথ। মানে এখানে প্লান্টের গ্রোথ নিয়ে ভাই বলা হয়েছে, ডিএনএর সাথে রেস্ট্রিক্ট মানে ওর ডিএনএর সাথে কি করে না করে, বাইন্ডিং করে না করে এগুলো নিয়ে। মানে এখানে ডিএনএ নিয়ে কথাবার্তা বলতেছে, আমার কোনোটার মধ্যে কিন্তু ডিএনএ টিএনএ নিয়ে কোনো কথা নেই। ঠিক আছে, আমার যেগুলো দরকার সেগুলো আছে কিনা। তারপরে এখানে সানলাইটের অ্যাক্টিভ নিয়ে কথাবার্তা বলছে, আমার একটা কিওয়ার্ডও কিন্তু এখানে নাই, কোনো কিওয়ার্ডের সিনোনিম এখানে নাই। তাহলে আমি এখান থেকে বলি হাউএভার, দেখেন খালি আপনার সময় লাগবে না ভাই যদি আপনি এখানে জিনিসগুলো ঠিক মতো খুঁজতে পারেন। এখানে বলছে ইট ইজ ডিফারেন্ট স্টোরি স্টেট অফ র্যাপিড ডিঅ্যাক্টিভেশন, র্যাপিড ডিঅ্যাক্টিভেশনের কথাবার্তা বলছে। ফলোয়িং সানডাউনস দ্য মলিকুল গ্র্যাজুয়ালি চেঞ্জ, মলিকুলটা তাহলে গ্র্যাজুয়ালি কি করতে, ধীরে ধীরে কি করতে, চেঞ্জ করতে, ফর্ম হতে দেয়ার অ্যাক্টিভ টু ইনঅ্যাক্টিভ স্টেট, মানে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ স্টেটের মধ্যে সে চেঞ্জ করতেছে। এই চেঞ্জটাকে বলা হচ্ছে ডার্ক রিভার্সন। মানে ডার্ক রিভার্সন নিয়ে ভাই কথাবার্তা বলছে। আর ডার্ক রিভার্সন দেখেন, ডার্ক রিভার্সনটা দিছে এই টু ফলস এর মধ্যে, এই টু ফলসটা এসে ডার্ক রিভার্সন থেকে। এই দেখেন থার্মোমিটার মলিকুলস নিয়ে বলছে ক্যান্ডিডেটকে, আর হচ্ছে এখানে যে সানলাইট থেকে শুরু করে এখানে অ্যাক্টিভ সাইট ইনঅ্যাক্টিভ সাইট এইগুলো যে স্টেট নিয়ে কথাবার্তা বলছে। ঠিক আছে, ডে অ্যান্ড লাইট এগুলো ওই ডার্ক রিভার্সনের। তারপর টেম্পারেচার রেজ করে কোন সময়। ঠিক আছে, তো এইগুলো দেখা যাচ্ছে যে এই পার্টগুলো হচ্ছে আমার হয়তোবা ওইখান থেকে ডার্ক রিভার্সন নিয়ে কিন্তু নাই, এটা হয়তোবা এখান থেকে আসতে পারে, এই আইটেমটা করলে আরো ভালো হতো। তো আমি জাস্ট এটাই দেখতেছি যে এখানে দেখেন কোনোভাবেই কোনো জায়গায় কিন্তু আপনার সায়েন্টিস্টের কথা বলে নাই, মেনশন দ্য সায়েন্টিস্ট। আর এখানে কোনো ধরনের ছন্দের কথা বলে নাই, তার মানে এটার মধ্যে কোনো উত্তর নেই। এবার আসেন এফ নাম্বারটা, এফ নাম্বারটা খোঁজেন সায়েন্টিস্ট আর ছন্দ আছে কিনা খোঁজেন। দ্য লোয়ার দ্য টেম্পারেচার, প্রথম দুই লাইন পড়েন, এই যে হাইপেন যুক্ত লাইনটা পড়বেন, হাইপেন যুক্ত লাইনটা, হাইপেন যুক্ত লাইনটা ধরেন এখান থেকে শুরু করেন, হাইপেন যুক্ত লাইনটা পড়ার জন্য এখান থেকে শুরু করেন। অন টেম্পারেচার অ্যাক্সেলারেট করে ডার্ক রিভার্সন, এখানেও ডার্ক রিভার্সন, তবে ডার্ক রিভার্সনটাকে অ্যাক্সেলারেট করে, এখানেও ডার্ক রিভার্সন। ডার্ক রিভার্সন থাকার জন্য এটা তো ভাই এটাও তো ডার্ক রিভার্সন, ডার্ক রিভার্সন নিয়ে কথাবার্তা বলছেন। আবার দেখেন ইনঅ্যাক্টিভ স্টেট অ্যাক্টিভ স্টেট, মানে অ্যাক্টিভ স্টেট গুলো নিয়ে ভাই কথাবার্তা বলতেছেন। প্লান্টেড ডিএনএ নিয়ে, আবার প্লান্টেড ডিএনএ। তার মানে আপনি যদি জাস্ট খালি এখানে অর্থ নাও বুঝেন, আপনি যদি খালি দেখেন ভাই এগুলো জিন ডিএনএ নিয়ে যেটা এক্সপ্রেস করে, and দেখেন প্লান্টের গ্রোথ, ঠিক আছে, জাস্ট একটু দেখলেই বুঝতে পারতেছে যে এখানে কি বুঝাইতে ওরা চাচ্ছে, আমার কোনো সিনোনিম এখানে নাই। তাহলে ভাই এটার উত্তরও হোয়াট চান্সেস জিরো, নাই। পরের লাইনও যদি পড়েন দেখেন এখানে বলছে, এই দেখেন থার্মোসেন্সিং নিয়ে কথাবার্তা বলছে, লেটার অ্যান্ড কোঅপারেটর এখানে বলছে, দেখেন বায়োলজিক্যাল নেটওয়ার্ক, অলরেডি বায়োলজিক্যাল নেটওয়ার্ক নিয়ে কথা বলছে, গ্রোথ নিয়ে কথাবার্তা বলছে, ডে টাইম অফ নাইট নিয়ে কথাবার্তা বলছে, ডাউন আচ্ছা ডাউন টাইম অফ নাইট নিয়ে, মানে আই থিঙ্ক নাইট ডে টাইম এগুলো নিয়ে বলতেছে। মানে এখানে কোনোভাবে সায়েন্টিস্ট নিয়ে কোনো কথা নেই, আবার এখানে কোনো ছন্দ নিয়ে কোনো কথা নেই। তার মানে স্পষ্ট করে বোঝাই যাইতেছে এটাতে কোনো উত্তর নেই, এই জিনিসগুলো দেখলে বোঝা যায়। জি নাম্বার খোঁজেন এবার, জি নাম্বারে এখন আসেন। আপনি একটা মজার বিষয় বলছিলাম ড্যাফোডিল, ড্যাফোডিল শব্দটা কিন্তু একটু খুঁজে নেই, দেখেন ড্যাফোডিলটা পাওয়া গেছে, এই যে আমি ড্যাফোডিল শব্দটা এটা দেখার সাথে সাথে মনে পড়ছে, এই যে ড্যাফোডিল দিকে চোখ পড়ছে, তো এই জন্য একটা শব্দ ছিল সেটা হচ্ছে এই যে ড্যাফোডিল উপরে লিখে রাখছিলাম। তার মানে একটা জিনিস বুঝলাম যে এই জি নাম্বার থেকে আমার কার অ্যান্সার শুরু, জি নাম্বার থেকে আমার এই কোশ্চেন্স এর অ্যান্সার শুরু, 38 39 40 এর শুরু। তাহলে আমরা এখন কি করব, এই ড্যাফোডিলস আমার একটা উত্তর আছে ওটা পরে করে, আগে হচ্ছে আমরা, আচ্ছা আগে এই উত্তরটাই করে ফেলি, ড্যাফোডিলস থেকে উত্তরটাই করে ফেলি, ড্যাফোডিলস এর উত্তরটাকে করে ফেলি, এই উত্তরটা করে 38 নাম্বারটা। 38 নাম্বারটা বলছে এখানে কিওয়ার্ড হচ্ছে ড্যাফোডিল আর লাইকলি টু ফ্লাওয়ার আর্লি ইন রেসপন্স, ইন মানে ভিতরে। আমরা জানি সামারি করার নিয়ম কি বা গ্যাপ কি করার নিয়ম ছিল হচ্ছে প্রেডিকশন করা। কিভাবে প্রেডিকশন করব, গ্যাপের আশেপাশের ওয়ার্ডগুলোকে দিয়ে প্রেডিকশন করবো। গ্যাপের আশেপাশের ওয়ার্ড কি, গ্যাপের আশেপাশের ওয়ার্ড হচ্ছে প্রিপোজিশন হচ্ছে ইন মানে ভিতরে। তাহলে ফ্লাওয়ার আর্লি, ফ্লাওয়ার গুলো আর্লি আসতেছে, ইন মানে ভিতরে, যেটা রেসপন্স করে টু মানে তে, কার উপরে রেসপন্স করে, ওয়েদারের উপরে রেসপন্স করে, কোন ওয়েদারের উপরে রেসপন্স করে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। যে এই যে আর্লি ফ্লাওয়ার গুলো যে রেসপন্স করতেছে এটা কোন ওয়েদারের উপরে করে, সেটাই আমার অ্যান্সার। এখানে খোঁজেন তো কোনো, এই দেখেন সেন্সিটিভিটি হচ্ছে আমার কি রেসপন্সের কথা, বা ওর সেন্সিটিভিটি আছে, তার মানে ওরা সেন্সর আছে। এই দেখেন ফ্লাওয়ার, ফ্লাওয়ার এখানে ফ্লাওয়ারের কথা বলছে, কিওয়ার্ড পেয়ে গেছেন। ফ্লাওয়ার মান্থ, ইন মানে ভিতরে, এই দেখেন ইন, ওখানে বলছিল কিসের ভিতরে রেসপন্স, মানে কোথায় রেসপন্স করে, ওখানেও কিন্তু ছিল। তাহলে ইন মানে কি ভিতরে। অ্যাডভান্স ডিউরিং এ ওয়ার্ম ওয়ার্ম উইন্টার, আর ওখানে দেখেন তো কি ছিল, এখানে ছিল হচ্ছে ইন রেসপন্স, ইন মানে ভিতরে, মানে কিসের ভিতরে রেসপন্স করতে, কোন ওয়েদারের ভিতরে রেসপন্স করে। তাহলে এখানে কোন একটা ওয়েদারের নাম হবে, তাহলে এখানে ওয়েদারের নাম কি আসে এখানে, ওয়ার্ম উইন্টার না, এখানে ইন মানে ভিতর, ইনের পরেই তো আমার দেখেন একমাত্র এখানে নাউন আছে ওয়ার্ম উইন্টার, তাহলে উত্তর কি
ওয়ার্ম উইন্টার। সবাই বুঝছেন? সবাই এটা বুঝছেন নাকি? ভাইয়া আমি তো বুঝছি, সবাই বুঝছে কিনা কে জানে। হ্যাঁ, যারা যারা বুঝছেন তারা একটু বলেন, আর যারা বোঝেন নাই তারা একটু বলেন যে কারা বোঝেন নাই, বলেন। উইন্টারও লিখতে হবে? ভাইয়া বুঝছি। একটা, এটা 2 ওয়ার্ড না 1 ওয়ার্ড একটু দেখেন তো। এটা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ড। 2 ওয়ার্ড যদি হয় তাহলে হচ্ছে দুইটাই লেখেন, ওয়ার্ম উইন্টার দুইটাই লেখেন, সমস্যা নেই। ভাইয়া আর যদি ওয়ান ওয়ার্ড হয় তাহলে এখানে আমরা কোনটা নিতাম? 1 ওয়ার্ড হইলে লাস্টেরটা নিতাম, ঠিক আছে, লাস্টেরটা উইন্টার। কিন্তু এখানে উইন্টার হইতো না, এখানে হচ্ছে ওয়ার্ম হইতো, কারণ হচ্ছে এখানে উইন্টারটা প্রেজেন্ট আছে, এই যে ওয়েদার দেওয়া আছে তো এই জন্য নাউনটা প্রেজেন্ট। যেরকম ওয়েদার, উইন্টার ওয়েদার, উইন্টার ওয়েদার কেমন হয় না, এই জন্য ওয়ার্ম ওয়েদার হইতো ওয়েদার দেওয়ার জন্য। কিন্তু এখানে এটা আপনি ভাইয়া দুইটাই আছে তো এই জন্য ওরা দুইটাই দিয়ে দিচ্ছে, যাতে কনফিউশনে কারো না পড়ে, যেন তাহলে কনফিউশন। কি আমরা শুধু একটা ওয়ার্ড নিতে পারবো না? এখানে তো নো মোর দেন 2 ওয়ার্ডস, একটা মানে ওয়ার্ড নিলেও তো সমস্যা নেই, আপনি ওয়ার্ম নেন, সমস্যা নাই তো, হবে। আপনি ওয়ার্ম নিলেও রাইট, ওয়ার্ম উইন্টার নিলেও রাইট, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 38 নাম্বারটা আমরা করলাম। 38 নাম্বারটা আশা করি বুঝতে পারছেন সবাই, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এবার আসি হচ্ছে আমরা 39 নাম্বারটা এখানে আছে কিনা বা এর আশেপাশে আছে কিনা সেটা আমরা একটু দেখি। 39 নাম্বারটা এখানে আছে ইফ, এখানে বলছে আশ ট্রিজ কাম ইনটু লিভ বিফোর ওয়াক ট্রিজ দ্য ওয়েদার ইন উইল প্রবাবলি বি উইট। আচ্ছা, এটা পরে করি, আমরা একটা মাত্র এখানে পাই গেছি, এটার আগে করি ইনফরমেশন ম্যাচিংটা করে নিই। আচ্ছা, এখন ইনফরমেশন ম্যাচিংটাকে করে নিই। এখানে কি আছে ইনফরমেশন ম্যাচিং একটু দেখি। এখানে এই দেখেন হাইপে ক্লোন যুক্ত অনেক এই যে আছে লাইন, এখানে দেখাই যেতেছে এই যে, এটা কি, এটার নাম কি, এই যে দুইটা ফুটা, এটার নাম কি, এগুলা কি, ক্লোন না এগুলো নাম? ওকে, তাহলে বলেন তো এটার উত্তর কি হবে? এটা একবারে সোজা, বলেন আপনারা, বলেন এটার উত্তর কি, এনিওয়ান? এটার ইনফরমেশন ম্যাচিং কোনটার সাথে মেলে, বলেন, বলেন কেউ, কোনটার সাথে? 39 ভাইয়া, 39। সায়েন্টিস্ট বা রিসার্চ ফাইন্ডিং। রিসার্চ ফাইন্ডিং এর সাথে মেলে এটা? এই লাইনটা পড়েন, না হলে এই লাইনটা পড়েন, এই দুইটা লাইন পড়েন জাস্ট, তাইলে তো উত্তর হয়ে গেছে। এই দুই লাইন পড়লেই তো উত্তর পেয়ে যাবেন। আর মনে রাখেন, যেখানে একটা উত্তর পাইছেন, যেরকম এইটার মধ্যে একটা গ্যাপ ফিল পাইছেন, এই লাইন পড়বেন না, এই লাইন বাদ। এই লাইন বাদ দিয়ে ইনফ্যাক্ট থেকে আপনি এই লাইনটা পড়েন, জাস্ট ইনফ্যাক্ট থেকে ক্লোন যুক্ত লাইন পড়েন। কি বলছে দেখেন তো, এখানে বলছে ওয়েল নোন, এখানে একবার স্পষ্ট করে কি বলছে, ওয়েল নোন রেম, এখানে স্পষ্ট করে বলছে ওয়েল নোন রাইম, লং ইউজ টু প্রেডিক্ট দ্য কামিং সিজনস। তার মানে ওরা একেবারে স্পষ্ট করে বলেই দিচ্ছে যে একটা খুবই পরিচিত একটা ছন্দের কথা। ছন্দটা কি? ওয়াক বিফোর আস উই উইল হ্যাভ এ স্প্ল্যাশ। এখানে একটা ছন্দের নাম বলছে, যেটা স্প্যানিশ ভাষায় আই থিঙ্ক লেখা হইতে পারে, এটা কোন একটা অন্য ভাষায় লেখা। তার মানে এটা স্পষ্টভাবে বোঝাই যাইতেছে এটা একটা ট্র্যাডিশনাল সেইং, কারণ এখানে একটা ছন্দের কথা স্পষ্টভাবে বলে দিছে, রাইম এখানে স্পষ্টভাবে বলে দিছে, তার মানে এটা ট্র্যাডিশনাল সেইং। তাহলে এটা 35 নম্বরটা হবে। একবারে সহজ ছিল এটা, একবারে সহজ, বলে দিছে স্পষ্টভাবে, একবার ট্র্যাডিশনাল, ওয়েল নোন, ট্র্যাডিশনাল, খুবই পরিচিত যেটা সবার কাছে। তার মানে এটা হচ্ছে আমাদের কত, 35 নাম্বারটা। 35 নাম্বারটার উত্তর হবে হচ্ছে আমাদের জি নাম্বারটা, এটা হচ্ছে আমাদের জি। আর এখন বাকি আছে 33। এই 33-এর উত্তর তো তাইলে এখন চোখ বন্ধ করে সবাই বলে দিতে পারবে, 33-এর উত্তর হচ্ছে এইচ। তাহলে 33-এর উত্তর হচ্ছে এইচ, এটা হবে 33, শেষ। একটা বাকি থাকলে এটা এইচ। এখন আসেন, এইটার উত্তর তো করলাম, এখন আমাদের বাকি আছে দুইটা কোশ্চেন, এই দুইটা এখন বের করবো। 39, 39 নাম্বারটা এখন বের করবো, দা ওয়েদার। এখানে আমরা কিওয়ার্ড নিতে হবে, কিওয়ার্ড নিতে পারি কারে, কিওয়ার্ড নিতে পারি এইটারে, লিভ বিফোর ওয়াক ট্রিজ, এখানে নিতে পারি ট্রিজ। দ্য ওয়েদার ইন, প্রেডিকশন করি একবারে, দ্য ওয়েদার ইন মানে ভিতরে, আমরা ওয়েদারটা ভিতরে ছিল, কিসের ভিতরে ছিল, উইল প্রবাবলি বি উইট। কার ভিতরে ছিল ওয়েদার, উইটের ভিতরে ছিল। ওয়েট শব্দের অর্থ কি? ভিজা, স্যাঁতসেঁতে। তার মানে হচ্ছে আমরা খুঁজবো এখন যে ওয়েট, ওয়েট আছে কিনা, ওয়েদারটা আসলে ওয়েট কিনা, এটা আমরা খুঁজবো। তাহলে ওয়েদারটা প্রবাবলি বি ওয়েট, ওয়েট থাকতে হবে, এই ওয়েট শব্দটা আমাদের প্যাসেজে খুঁজতে হবে। খুঁজতে হবে এবং কোন ওয়েদার, ওয়েদার ইন মানে ভিতরে, ওয়েদারটা কিছু একটা ভিতরে ছিল, যেটা ছিল ওয়েট, ভিজা ছিল। ওয়েদারটা এমন কিছুর ভিতরে ছিল যেটা ওয়েট ছিল, ভিজা ছিল, খোঁজেন কোথায় আছে। এই দেখেন এখানে অলরেডি পাইছি অকট্রি, কই অকট্রি, অকট্রি, এই যে আশরি পাইছি, পাইছি আশরি পাইছি, তার মানে উত্তরটা এর আশেপাশে আছে, এইদিকে আছে উত্তরটা। এখন খোঁজেন ওয়েদারটা কিসের ভিতরে ছিল, ভিজা কই আছে। এই যে ওয়াক, ওয়াক লিভিং পাইছি, বিফোর অ্যাশ, এই যে পাইছি কিওয়ার্ড, কিওয়ার্ড এটা ছিল ওয়াক লিভিং বিফোর আশ, এটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে উত্তরটা এর আশেপাশে আছে, এরপর থেকে পড়েন।
কোল্ড স্প্রিং উইল সি দ্য অপোজিট, এখানে বলছে কোল্ড স্প্রিং উইল সি দ্য অপোজিট, আমার ছিল ওয়েট ভিজা, ভিজাটা খুঁজতে হবে। এখানে বলেন ভিজার সিনোনিম কোথাও আছে কিনা? আছে? কি ব্যাপার, একটা সিনোনিম খুঁজতে পারতেছেন না? ওয়েটের সিনোনিম হট সামার না? আপনি হট সামার আসলো কোথা থেকে? হট সামার বাদ আপনার আমারে বলেন যে এখানে ওয়েট শব্দের সিনোনিম কই? রেইন হ্যাঁ এই যে রেইন শক্ট, এটা কি ওয়েট না? রেইন শক্ট এটা কি Rain ওয়েট না? তাহলে উত্তরটা কোথায় আছে? ভিজা। ওখানে বলছে উইল প্রবাবলি, উইল প্রবাবলি কথাটা দেখেন, কথাটা বুঝতে হবে। হট সামারের উত্তর কিসে আসে? উত্তর দেখবো কি, এটা একটু ওয়েট। এখানে বলছে আমার কিওয়ার্ড যে লিভ বিফোর ওয়াক ট্রি, এইটা এটা আমি অলরেডি পাইছি। কোথায় পাইছি? এটা পাইছি আমি এই যে এখানে, ওয়াক লিভিং বিফোর অ্যাশ, এইখানে, এখানে পাইছি। এখন আমার দরকার হচ্ছে পরেরটা। পরেরটা হচ্ছে ওয়েট, ভিতরে ভিজা ছিল, যে উইল প্রবাবলি মানে এমন কিছু উত্তর যেটা সাবজেক্ট মিসিং না, সাবজেক্টটা ছিল হচ্ছে উইল, হবে প্রবাবলি বি ওয়েট, ভিজা, এমন কিছু জিনিস যেটা হবে ভিজা, ওইটা আমার উত্তর হবে এখানে। কিছু একটা জিনিস যেটা হবে ভিজা, এখানে খোঁজেন তো ভিজাকে। ভিজার সিনোনিম হচ্ছে রেইন শক, এটা হচ্ছে ভিজার সিনোনিম। তাহলে উত্তর হবে কি ভিজার সিনোনিম, এই দেখেন সাবজেক্ট হচ্ছে এটা, সামার ইজ লাইকলি টু বি, এইটা ভিজা ওয়েট, তাহলে উত্তর তো সামার। উত্তর হট সামার কে বলে? এটা তো না বুঝে বলছে, তার জন্য তো এটা পরীক্ষার হলে গেলে তো আটকে যাবে। প্রশ্ন বোঝেন আগে, প্রশ্নে সাবজেক্ট মিসিং, সাবজেক্ট উইল বি ওখানে বলে দিছে এমন কিছু যেটা হবে, উইল বি প্রবাবলি সম্ভবত হবে, উইল প্রবাবলি ওয়েট, এরকম কিন্তু বলছে প্রশ্নের মধ্যে, সেটা সম্ভবত হবে ভিজা। আর এখানে দেখেন বলছে সামার ইজ লাইকলি, লাইকলি আর ওখানে কি প্রবাবলি উইল, প্রবাবলি। প্রবাবলি আর লাইকলি সিমিলার, একবারে মিলে গেছে। তাহলে উত্তর হবে সামার, কিন্তু হট সামার না, এটা সামার, উত্তর হবে সামার। তাহলে ভাই এটা কি কোল্ড আর সামার নেওয়া যাবে না? আচ্ছা হ্যাঁ কোল্ডার সামার নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু এখানে আপনার হচ্ছে দেখেন বলছে ওয়েদার, ওয়েদারটা ওয়েদার ইন ভিতরে ছিল, কিসের ভিতরে ছিল, কিসের ভিতরে ছিল আসলে ওয়েদারটা, কিসের ভিতরে ছিল, এই জন্য হচ্ছে আপনার সামারটা। এখন যদি আপনি চান যে কোল্ডার সামার নিবেন তাহলেও নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু সামারের দুইটা রূপ আছে, একটা হচ্ছে কোল্ডার আছে আবার হটও আছে, দুইটা রূপ আছে। এই জন্য সামারের শুধুমাত্র আপনাকে হয় কোল্ডার সামার নিতে হবে, না হলে শুধু সামার নিতে হবে, ঠিক আছে? হট সামার নেওয়া যাবে না কোনোভাবেই। ওকে এবার আসেন, এবার আসেন হচ্ছে 40 নাম্বার। উত্তরটা আপনারা সেন্টেন্সের স্ট্রাকচারে যাবেন, উত্তর কিন্তু একাধিক জায়গায় ট্যাপ দিয়ে রাখবো, ওই যে ওখানে দেখেন ট্যাপ দিয়ে রাখছিল হট সামার, ওটা ট্যাপ ছিল, হট সামার দিলেই ভুল হয়ে যেত। এবার আসেন এখানে, দ্য রিসার্চার ওয়াজ ক্যারিড আউট করছে ইউজিং এ পার্টিকুলার স্পেসিস, দেখেন এটাও একটা ট্যাপ দিবে, মারাত্মক ট্র্যাপ দিবে। এইটার উত্তর দেখি কে করতে পারেন এইটার উত্তরে। এটা একটা ট্র্যাপ আছে, এই ট্র্যাপটা আমি সমাধান করবো, আগে আপনাদের দেখবো যে আপনারা কি উত্তর দেন। বলছে একটা পার্টিকুলার স্পেসিস অপের প্রশ্নগুলো ডিটেক্ট করতে হয় কিভাবে, অপের আগের ওয়ার্ডকে ধরতে হয়। তার মানে পার্টিকুলার স্পেসিসটা কার, সেটাই হচ্ছে আমার উত্তর। কার বলেন, কার পার্টিকুলার স্পেসিস কার, সেটাই আমার উত্তর, বলেন কার। ইজি এনিওয়ান, ইজি এনিওয়ান, পার্টিকুলার স্পেসিসটা কার খোঁজেন প্যাসেজের মধ্যে, পার্টিকুলার স্পেসিসটা কার, একটা পার্টিকুলার স্পেসিস, এরপর থেকে পড়েন এখানে খোঁজেন কোন স্পেসিস আছে কিনা, খোঁজেন পার্টিকুলার স্পেসিস কই আছে খোঁজেন। ওই যে এটা কি লিখছে ভাই, এটা একটা নাম। নামটা বলেন, উচ্চারণ বলেন, এই ওয়ার্ড গুলো বলেন, লেটার গুলো বলেন। আরবি। আচ্ছা অ্যারাবাইডপসিস, জি ভাই। উত্তর কি অ্যারাবাইডপসিস নাকি? ভাই প্লান্ট হবে কি? ওখানে বলছে নাউন, স্পষ্ট নাউন, প্লান্ট কি স্পষ্ট নাউন? ভাইয়া এটা কি বিভিন্ন রূপ আছে। স্কালপেলস হবে? আচ্ছা এক একজন এক একটা বলতেছেন, ঠিক আছে, আমি কিন্তু একটা জিনিস বলছি আপনাদের, ভাই এটা বিশেষ ব্যাট করছি ভাইয়া, অপের খেলা। বিশেষ অপ ব্যাট হচ্ছে কি, অপ হচ্ছে অপের, আপনার পার্টিকুলার স্পেসিস কার, কার পার্টিকুলার স্পেসিস সেটা খোঁজেন, তাইলে হয়ে গেছে। একটা স্পেসিস মানে কি, ভাই প্রজাতি। পার্টিকুলার আর কল্ড কি সিনোনিম না? আসতেছে, স্পেসিস শব্দের অর্থ কি, প্রজাতি, পার্টিকুলার মানে নির্দিষ্ট, একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট স্পেসিস, একটা নির্দিষ্ট প্রজাতি, একটা নির্দিষ্ট প্রজাতির কথা বলবে, একটা নির্দিষ্ট প্রজাতি খোঁজেন। এইখানে কোথায় পার্টিকুলার কোথায় আছে, একটা নির্দিষ্ট প্রজাতির নাম কোথায় আছে বলেন ভাই, কোন একটা গাছের প্রজাতি, প্রজাতি তো গাছ হয়, গাছ, স্পেসিস গুলা গাছ, জি ভাই স্পেসিস গুলা গাছই তো। গাছও হইতে পারে মানুষও হইতে পারে, কিন্তু একটা প্রজাতি ভাই এটা পার্টিকুলার। মাছ হবে? স্কালপেলস কি এটা? দেখেন এক একজন এক একটা বলতেছেন ভাই, আমি একটু আসতেছি উত্তরে। দেখেন দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন এ মডেল সিস্টেম, একটা মডেল সিস্টেমের মধ্যে সেটা ডান হয়েছিল, ইন মানে ভিতরে, ইউজিং ইট মাছ এখানে ব্যবহার করা হয়েছিল, তার মানে রিসার্চে ব্যবহার করতেছিল একটা মাস্টার প্ল্যান্ট, এমন একটা মাস্টার প্ল্যান্টকে ব্যবহার করতে, এমন একটা
সরিষা গাছকে ব্যবহার করতেছিল, যেটার নাম হচ্ছে অ্যারাবাইডপসিস প্রজাতির। মানে হচ্ছে অ্যারাবাইডপসিস হচ্ছে বৈজ্ঞানিক নাম। আমরা বৈজ্ঞানিক নামটা থাকে দুইটা দুইটা ওয়ার্ডে বা দুইটা ওয়ার্ডে থাকে। একটাকে বলা হয় জিনাস, আর একটা হচ্ছে স্পেসিস। মানে হচ্ছে একটা থেকে গণ, একটা থেকে প্রজাতি, বাংলাতে যদি বলি। এইখানে আমার যেটা থাকে, যেটা হচ্ছে মানে স্পেসিসটা তোমার দিয়ে দিছে, মানে প্রজাতির নামটা দিয়ে, যেরকম হোমোস্যাপিয়েন্স। হোমোস্যাপিয়েন্স, হোমোটা হচ্ছে গণ আর হচ্ছে প্রজাতি হচ্ছে স্যাপিয়েন্স। এরকম স্পেসিসটা এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে অ্যারাবাইডপসিস, এটা হচ্ছে স্পেসিসের নাম। তাহলে স্পেসিসের নামটা কিন্তু দিয়ে দিছে, তাহলে স্পেসিসটা কার? অপ মানে কি? আমি বলছিলাম অপ মানে ওর সাথে থাকবে উত্তর। স্পেসিস একটা পার্টিকুলার স্পেসিস, ক্রপ মনে স্পেসিস হয়। হচ্ছে অ্যারাবাইডপসিস। তাহলে অ্যারাবাইডপসিসটা কার নাম? মাস্টার প্লান্টের নাম, তাহলে উত্তর হবে মাস্টার প্লান্ট। অ্যারাবাইডপসিসটা কার? মাস্টার প্লান্টের নামই তো অ্যারাবাইডপসিস। অ্যারাবাইডপসিসটা হচ্ছে একটা বৈজ্ঞানিক নাম। এই বৈজ্ঞানিক নামটা কার? মাস্টার প্লান্টের, সরিষার। ঠিক আছে। তার মানে ওখানে আমি একটা জিনিস আপনার ধরলেই কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে পার্টিকুলার স্পেসিস। পার্টিকুলার মানে নির্দিষ্ট স্পেসিস। আর এই নির্দিষ্ট স্পেসিসটা কোনটা? অ্যারাবাইডপসিস, ওইটাই হচ্ছে নির্দিষ্ট স্পেসিস। কোন একটি স্পেসিসের নাম দিয়ে দিছে, ওই স্পেসিসটা হচ্ছে অ্যারাবাইডপসিস। আমার বলছে ওই স্পেসিসটা কার? অব অব বলে না স্পেসিসটা কি নাম? কল্ড। যদি এখানে অপ না দিয়ে এখানে কল দিত, তাহলে উত্তর হতে হচ্ছে অ্যারাবাইডপসিস। কল দিলে অ্যারাবাইডপসিস ভাই হতো। এত সহজ তো দিবে না ভাই। ঠিক আছে, এটা তো দিবে না, এটা তো সবাই বুঝতো এত সহজ দিলে। এই জন্য অফ দিছে, অফ দিয়ে এই জন্যই বলছি ট্র্যাপে পড়বেন আপনারা। 90% আপনারা ট্র্যাপে পড়ে গেছেন। ট্র্যাপে পড়ে আপনারা এখানে ঘুরতেছেন, অনেকেই তো এমন জায়গায় চলে গেছে, মহাদেশের ওই দেশে চলে গেছে। মানে ধরেন এক বাংলাদেশ এশিয়া মহাদেশে, অনেকেই আমেরিকা মহাদেশে বাংলাদেশে খুঁজতেছে। মানে অনেকে দেখেন উত্তরে বলছে ক্রপস, অনেকে অন্য কিছু বলছে। এই জন্য বলতেছি। এটা তো বোঝা গেছে ভাই, ওই যে পার্টিকুলার স্পেসিস অ্যারাবাইডোপসিস, হ্যাঁ, এটা এটা বোঝা বোঝা গেছে। গেছে। তাহলে পার্টিকুলার স্পেসিসটা কার ভাই? মাস্টার প্লান্টের নামই তো অ্যারাবাইডপসিস, বৈজ্ঞানিক নাম। এই জন্য অফ থাকলে পরে ওরা সাথে আশেপাশে খুঁজবেন, দূরে যাবেন না। ওইটা তো বলেই দিছে। তাহলে এটার উত্তর হচ্ছে মাস্টার প্ল্যান। তাহলে এটার উত্তর হচ্ছে মাস্টার প্ল্যান। এটা 40 নম্বর কোশ্চেন, এটা তো থাকবেই কঠিন। 40 নম্বর কোশ্চেন তো কঠিন থাকে, এটা সবাই জানে নাকি? ভাই এটা কি সামারি করলাম আমরা? এটা প্যাসেজ 3, এনে যা দিবেন তাই কঠিন, এনে যা দিবেন তাই সামারি। এনে যে গ্যাপ ফিল আইব সেটাই সামারি, মনে রেখেন। মানে প্যাসেজ 3 এর গ্যাপ ফিলে কখনোই এক্স্যাক্টলি সিনোনিম, মানে কিওয়ার্ড পাওয়া যায় না। এখানে সব সিনোনিম দেখছেন, সব ওয়ার্ড গুলোর সিনোনিম ছিল, সবগুলো ওয়ার্ডের মধ্যে ট্র্যাপ ছিল, সবগুলো প্রশ্নের মধ্যে ট্র্যাপ ছিল। এই জন্য আপনারা একটা কাজ করবেন, প্যাসেজ 3 কে কঠিন বলার কারণই হচ্ছে প্যাসেজ 3 প্যাসেজ 1 এর মতো না। প্যাসেজ 1 হইলে কি হইতো, ওরা এখানে বড় বড় কিছু কিওয়ার্ড দিয়ে দিত, যেগুলো হুবহু প্যাসেজে পাওয়া যেত, এবং একবার স্পষ্টভাবে অ্যান্সার গুলো পাওয়া যেত। কিন্তু এইটার মধ্যে একটু প্যাচ আছে, এটা প্যাসেজ 3 বলে। আর এই প্যাচ গুলোর জন্য প্যাসেজ 3 গ্যাপ ফিল গুলো করতে হবে। এটা কিন্তু সামারি না, এটা গ্যাপ ফিল, কিন্তু এটা সামারির থেকেও কঠিন লাগছে। কঠিন না আসলে, নিয়মে ফেলে একটাও কঠিন নেই। যে আমার এই কথাটা ঠিক মতো বোঝেন তাইলে তো হয়ে গেছে। অপের নিয়মে ফেলেন, অপের প্রশ্ন ভাই, এটা করতে এত সময় লাগে আর কি? কিওয়ার্ডটা প্রেডিকশন করেন, এই যে ইন মানে ভিতরে, এই যে ওয়েট, এটা খুঁজেন, সাবজেক্ট মিসিং, স্ট্রাকচার খেয়াল করেন, দেখে বোঝা যাইতেছে ভাই এটা মিসিং। তার মানে এমন কিছু প্যাসেজে খোঁজেন। তার মানে এখানে রেসপন্স করতে ইন মানে ভিতরে, প্রিপোজিশনকে ধরেন, সব হয়ে যাবে। কিসের উপর রেসপন্স করেন, কিসের ভিতরে করেন, শেষ। ভাই ভাই 40টা একটু বলবেন, এই যে যে ওই এটা বললেন ওই পার্টিকুলার স্পিসিস অফ 40 হচ্ছে পার্টিকুলার। পার্টিকুলার স্পেসিসটা কার নাম? পার্টিকুলার মানে একটা নির্দিষ্ট স্পেসিসের নাম বলতেছে, একটা নির্দিষ্ট প্রজাতির নাম, যেটা হচ্ছে অ্যারাবাইডপসিস। অ্যারাবাইডপসিস যেটা ছিল, ডপসিস, এটা হচ্ছে আমাদের পার্টিকুলার স্পেসিস। কার অ্যারাবাইডপসিস নামটা হচ্ছে মাস্টার প্লান্টের, ওখানে বলছে মাস্টার প্লান্ট কল্ড অ্যারাবাইডপসিস। তার মানে পার্টিকুলার স্পেসিস অ্যারাবাইডোসিস অফ মাস্টার প্লান্ট। তাহলে অ্যারাবাইডোসিস অফ মাস্টার প্লান্ট, পার্টিকুলার স্পেসিসটা হচ্ছে কার? মাস্টার প্লান্টের। অপের পরে যদি এখানে কল থাকতো, তাহলে তো অ্যারাবাইডোসিসই হতো। মানে পার্টিকুলার স্পেসিসকে বলা হতো কি, মানে কল যদি থাকতো এখানে, তারে কি বলতাম? তখন হতো অ্যারাবাইডোসিস। ওখানে বলছে পার্টিকুলার স্পেসটা কার, অফ মানে কি বলছিলাম? এর। কার, পার্টিকুলার স্পেসিসটা কার বা এর, ঠিক আছে, জি কার জি বা ভাই। এর। তাহলে কার? মাস্টার প্লান্টের না? অ্যারাবাইডোপসিস তো লাস্টে ছিল, এই জন্য অনেকে অ্যান্সার এটা নিবে। আচ্ছা, এটা এটা লাস্টে কিসের? এরপর থেকে খোঁজেন, এই যে পার্টিকুলার স্পেসিসটা খোঁজেন এরপর থেকে, আগে যেটা পাইছেন। আগের কিওয়ার্ড কই? আগের কিওয়ার্ড এইখানে, তারপরে 2 লাইন খুঁজলেই তো পাওয়া যাচ্ছে উত্তর। 1 লাইন খুঁজলে এখানে তো কিছুই নেই। এখানের উত্তর হচ্ছে সামারি, এই যে এইটুকু, সরি, এখানে আছে যে ইনফরমেশন উত্তর, এইটুকের মধ্যে আছে ইনফরমেশন ম্যাচিং এর উত্তর। তারপরের লাইনে তো উত্তর আপনার। প্রথম লাইন আছে ইনফরমেশন ম্যাচিং, ওই দেখেন বিভিন্ন সায়েন্টিস্টের কথা বলছে, এই যে এখানে বিভিন্ন দেশের সায়েন্টিস্ট ইনভলভিং ছিল, জার্মানি, আর্জেন্টিনা, তারপরে ইউএস। ঠিক আছে, বিভিন্ন দেশের সায়েন্টিস্ট ছিল। তার মানে এটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এর উত্তর। আর পরেরটা দেখেন হচ্ছে সামাইশের উত্তর, গ্যাপ ফিল। তাহলে আপনার পরের লাইনে তো উত্তর দিচ্ছে ওরা। দূরে কই? দূরে তো না, পরের লাইন উত্তর।
তাহলে এই লাইনটা তো আপনার উত্তর হবেই না, কারণ এই লাইনটা আগে কাটা, কারণ এই লাইন আপনি পাইছেন, ইনফরমেশন ম্যাচিং পাইছেন, তো এখানে পাইছেন, তাহলে উত্তরটা দেখেন তার পরের লাইনে দিচ্ছে, তারপরে হচ্ছে এই লাইনটা, এই যে দূরে তো না। কঠিন নিজেরে কঠিন ভাববেন না, কঠিন ভাবেন আপনার নিজেরাই কঠিন বানায় ফেলেন সহজ জিনিসটা, সহজ জিনিসটা কঠিনে বানায় ঝামেলাটা পড়েন, এই যে কঠিন ভাবে চিন্তা করেন। ভাই সলিড অ্যান্সার, সলিড ভাবে চিন্তা করতে হবে, সহজ এগুলা, খালি কিওয়ার্ড গুলা খোঁজেন, মিনিং খালি চোখ দিয়ে তাকাইলে বুঝে যাবেন, কারণ আপনার সময় এত নাই যে একবার লাইন বাই লাইন সবগুলোর মিনিং করে করে পড়ে ফেলবেন, এই জন্যই তো কিওয়ার্ডের খেলা আছে। যারা দেখবেন অনেক ভালো স্টুডেন্ট, ইংলিশ খুব ভালো পারে, তারপরে আইএলটিএস ভালো করতে পারে না, কারণ এই যে সিস্টেম বোঝে না, কিভাবে সলভ করতে হবে স্ট্র্যাটেজি জানে না, তার জন্য। এটা হচ্ছে সময়ের খেলা, রিডিং হচ্ছে সময়ের খেলা, যে যত দ্রুত করতে পারবে সে তত গেইনার। সময়কে হাতে মানে সময় মানে সেভ করতে হবে। ওকে, এখন আসেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।